আসসালামু আলাইকুম সবাইকে। তো কি অবস্থা? আমরা হচ্ছে আমাদের চলতরিতের প্রথম লেকচারে আছি আজকে আমরা। তো আমাদের আজকে চলতরিতের বেসিক্যালি আমরা এই গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমাদের এই বেসিক কথাগুলো যদি তুমি না বোঝো তাহলে হচ্ছে কি তুমি এই চ্যাপ্টারটা ভালোভাবে বুঝতে পারবা না। তো আমরা অর্থাৎ সিরিয়ালে এই টপিকগুলো নিয়ে একটু আলোচনা করব। ওকে, তো শুরু করে দিই। প্রথমেই এখানে আমরা হচ্ছে পরিবাহী জিনিসটা কি সেটা নিয়ে একটু জানবো। পরিবাহী মানে হচ্ছে অর্থাৎ যেটা পরিবহন করতে পারে। সোজা কথা হলো যে তার মানে যার মধ্য দিয়ে কোনো কিছু পরিবাহিত হইতে পারে। ওকে, যার মধ্য দিয়ে কোনো কিছু পরিবাহিত হইতে পারে। এখন যেহেতু চলতরিৎ পড়তেছে তার মানে কি পরিবাহিত হবে? এখান দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হবে, কারেন্ট পরিবাহিত হবে। তার মানে যারা হচ্ছে বিদ্যুৎ পরিবাহিত করতে পারে তাদেরকে বলা হয় পরিবাহী। মানে খেয়াল করো, যারা হচ্ছে বিদ্যুৎ পরিবাহী মানে বিদ্যুৎ এই যে পরিবাহিত করতে পারে তাদেরকে বলা হচ্ছে পরিবাহী। এখন এই পরিবাহীগুলা কারা? পরিবাহীগুলা হচ্ছে তোমার হইতে পারে সোনা, হইতে পারে রূপা, হইতে পারে তামা, এই জিনিসগুলা। ওকে, তো এখন কথা হলো তাহলে পরিবাহীকে আমরা, তার মানে আমরা বুঝতে পারছি যে পরিবাহীর মধ্যে দিয়ে কি পরিবাহিত হয়? বিদ্যুৎ। এখন কথা হলো, ধরো পরিবাহী হইল একটা রাস্তা, এই রাস্তার মধ্য দিয়ে আমাদের প্রবাহিত হয় হচ্ছে কি কারেন্ট, অর্থাৎ কারেন্ট প্রবাহিত হয়। ওকে, কারেন্ট প্রবাহিত হয়। তাহলে খেয়াল করো, আমরা আমরা এখান থেকে যদি পরিবাহীটাকে রাস্তা ধরি, সেই রাস্তার মধ্যে কি থাকে? রাস্তার মধ্যে কিছু বাধা থাকে। রাস্তা চলতে গেলে তোমার বাধা থাকবে। ধরলাম আমাদের কিছু বাধা আছে। আরেকটু সহজভাবে খেয়াল করো, একটা পরিবাহী এই যে তামা বা সোদাগতা সোনা রূপা, এগুলা কি নিজের উপাদান দ্বারা গঠিত না? ধরো এদের উপাদানগুলা হলো এমন, এখানে এগুলা হচ্ছে আমি ওদের উপাদানগুলোকে বুঝাচ্ছি, জাস্ট আর কিছুই না। তাহলে দেখো এই উপাদানগুলা দ্বারা হচ্ছে গঠিত। এখন কথা হলো এই যে উপাদানগুলা দ্বারা গঠিত, যখন তুমি হচ্ছে যে এই উপাদানগুলোর মধ্য দিয়ে মানে হচ্ছে যে কারেন্টটা প্রবাহিত হতে চাইবে, তার মানে উপাদানগুলোর ভেতর দিয়েই তো যাবে, তখন কি হবে? এরা কি একে চলাচলে বাধা দিবে না? কারণ এই কারেন্টটা হচ্ছে বহিরাগত, তার মানে বহিরাগত যখন কেউ তোমার বাসায় আসবে তাকে চলাচলে বাধা দিবে। তো এখানে সেম, এখানে হচ্ছে যে এই যে কারেন্ট চলাচলের সময় যেই বাধা সৃষ্টি হবে তাকে বলা হচ্ছে রোধ, যেটাকে আমরা রোধ বলি। তো রোধ বেসিক্যালি সৃষ্টি হয় কেন? রোধ বেসিক্যালি সৃষ্টি হয়, যেমন ধরো তোমার এই যে একটা পদার্থ যেটার মধ্য দিয়ে মানে পরিবাহিত হচ্ছে সেটা কি কিছু উপাদান দ্বারা গঠিত। সেই উপাদানগুলা অর্থাৎ নিজেদের মধ্যে একটা বন্ডিং থাকে। তো যখন এটার মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হবে, সেই উপাদানগুলোর মধ্যে যদি বিশৃঙ্খলা বেশি থাকে তাহলে দেখো, অর্থাৎ যদি এদিক সেদিক ছুটাছুটি করে তাহলে কি হবে? বাধাটা বেশি হবে, মানে কারেন্টের সাথে সংঘর্ষ বেশি হবে, ক্ল্যাশ বেশি হবে। যদি এদের উপাদানগুলোর মধ্যে যদি নিজেদের মধ্যে যদি অর্থাৎ যে ক্ল্যাশ বা সংঘর্ষটা কম থাকে তাহলে আলটিমেটলি কি হবে? এদের মধ্যে অর্থাৎ এই আমাদের যে কারেন্টটা সেটা কি পাবে? বাধাটা কম পাবে। ওকে, তো এইসব জিনিস একটু এখন কথা হলো এই রোদ জিনিসটা নর্মালি তোমার তাপমাত্রার উপর নির্ভর করে। কার উপর? তাপমাত্রার উপর। তুমি যদি তাপমাত্রা বাড়ায় দাও তাহলে হচ্ছে রোদ বেড়ে যাবে, তাপমাত্রা যদি কমায় দাও রোদ কমে যাবে। এখন এখানে একটু খেয়াল করো। ওকে, তাহলে তাপমাত্রা বাড়ায় দিলে কি হবে? রোদ বেড়ে যাবে। তাপমাত্রা কমায় দিলে কি হবে? রোদ কমে যাবে। এখন কথা হলো তাপমাত্রা বাড়াইলে রোদ আসলে বাড়ে কেন? এটা এটা একটু ইম্পর্টেন্ট বুঝতে হবে। দেখো এই যে ধরো এটা এটা আমরা রূপা নিলাম, কি নিলাম? রূপা। এটার মধ্য দিয়ে আমাদের তড়িৎ প্রবাহিত হচ্ছে। তো যদি তড়িৎ প্রবাহিত হয়, রূপার নিজস্ব কিছু উপাদান আছে, অর্থাৎ নিজেরা যে উপাদান দ্বারা গঠিত। তো যখনই তড়িৎ প্রবাহিত হবে তোমার কি হবে? তোমার সোজা কথা হলো যে তাপমাত্রা বাড়ালে আমি বলছি রোদ বাড়ে। কেন বাড়ে সেটা আমি দেখাচ্ছি। তো তার মানে তাপমাত্রা যখন আমরা বাড়াবো কি হবে? আলটিমেটলি রোদটাও বাড়বে, আমাদের রোদটাও বাড়বে। ওকে, তো আমরা এটা দেখতে পাচ্ছি যে তাপমাত্রা যখন বাড়বে তখন আমাদের কি হবে? রোদটাও বাড়বে। কারণ হচ্ছে যখন তুমি তাপমাত্রা বাড়াবা এই যে এদের যে অণু পরমাণুগুলো আছে এগুলো কি করবে? দ্রুত ছোটাছুটি করবে, খুবই দ্রুত, মানে এদিক সেদিক এলোমেলো ছোটাছুটি করবে। যখনই ছোটাছুটি করবে তার মানে এদের মধ্যে সংঘর্ষ বেশি হবে। সোজা কথা, এদের চলার পথটা তখন আর এমন মসৃণ থাকবে না, উল্টা পাল্টা এরকম হয়ে যাবে, অর্থাৎ এরকম হয়ে যাবে, উল্টা পাল্টা হয়ে যাবে, ক্ল্যাশ হবে। যখন এদের মধ্যে ক্ল্যাশ হবে, সংঘর্ষ হবে, তখন দেখা যাবে যখন কারেন্টটা চলতে যাবে কারেন্টেরও চলতে সমস্যা হবে। তার মানে তুমি যখনই তাপমাত্রা বাড়াবা বেসিক্যালি রোদটা বৃদ্ধি পাবে, কিন্তু যখন তাপমাত্রা কমাবা
রোদটা কি হবে, রোদটা কমে যাবে। ওকে, রোদটা কি হবে, রোদটা কমে যাবে। কেন কমে যাবে, সেম একই রকম কারণ, অর্থাৎ আমাদের একই কারণ। আমরা যখন তাপমাত্রা বা কমাচ্ছি, তার মানে এটাকে শীতল করতেছি, তাহলে অণুগুলা কিন্তু যে গতিশক্তিটা, চলার জন্য গতিশক্তিটা, সেটা কিন্তু এখন আর পাচ্ছে না। কারণ কোনো একটা গতিশীল বস্তু গতিশীল হওয়ার জন্য শক্তি লাগে, সেই শক্তিটা তুমি তাপের মাধ্যমে দিচ্ছিলা, এখন কিন্তু সেটা আর পাচ্ছে না। যদি না পায় তাহলে কি হবে, তার মানে শীতল থাকবে, অণুগুলা তোমার স্থির অবস্থায় থাকবে, স্থিতিশীল অবস্থায় থাকবে, খুব বেশি ছুটোছুটি করবে না। আলটিমেটলি কি হবে, অর্থাৎ এদের মধ্যে সংঘর্ষ খুব কম হবে। সংঘর্ষ যদি কম হয়, তার মানে এই কারেন্ট চলাচলে তোমার কি হবে, মানে খুব বেশি বাধার সৃষ্টি হবে না। তার মানে রোদ আলটিমেটলি কম হবে। রোদ মানে বাধা। এখন তাপমাত্রা বাড়াইলে রোদ বাড়ে, রোদ যদি বাড়াও তার মানে কি, রোদ যদি বাড়াও এই যে ভেতর দিয়ে কারেন্ট যাইতে বেশি সমস্যা হবে, তার মানে ওটা হচ্ছে পরিবাহিতা। তো পরিবাহিতা কমে যাবে। কি হবে, পরিবাহিতা কমে যাবে। যদি তাপমাত্রা বাড়াও রোদ বাড়বে, পরিবাহিতা কমবে। যখন তাপমাত্রা কমাবা রোদ কমবে কিন্তু পরিবাহিতা বাড়বে। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারতেছি আমাদের তাপমাত্রার সাথে রোদের সম্পর্কটা হচ্ছে নর্মালি তোমার অনেকটা সমানুপাতিক, অনেকটা সমানুপাতিক। তো কিন্তু পরিবাহিতার সাথে তাপমাত্রার সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক। ওকে, তো এতটুকু পর্যন্ত আশা করি বুঝতে পারছো। এখন একটা কথা তোমাদের এখান থেকে দেখে তোমাদের হয়তো আইডিয়া হয়ে যাবে যে ভাই মনে হয় আমার মানে তাপমাত্রার সাথে রোদ সমানুপাতিক না। ব্যাপারটা এমন না। তাপমাত্রা মানে আমরা এখানে সমানুপাতিক অনেকটা দেখি, আমরা ধরে নিই, কিন্তু তাপমাত্রা অর্থাৎ রোদ সরাসরি তাপমাত্রার সমানুপাতিক না। ওকে, রোদের সাথে তাপমাত্রার একটা সম্পর্ক আছে, সেটা আমরা একটু পর দেখবো। তার মানে কি, রোদ সরাসরি তাপমাত্রার মানে তোমার সমানুপাতিক না। এটা একটু লিখে নাও। একটু লিখে নাও, রোদ সরাসরি তাপমাত্রার সমানুপাতিক না। ওকে, তো এই কথাগুলা তোমাকে হচ্ছে কি, তোমাকে একটু বুঝতে হবে। তুমি যদি এই কথাগুলা না বুঝতে পারো, তাহলে হচ্ছে বেসিক্যালি তুমি এই সাবটারের যে বেসিক জিনিসটা, সেই জিনিসটা ভালোভাবে বুঝতে পারবা না। ওকে, তো এখান থেকে আমরা আসলে কি দেখলাম, আমরা দেখলাম যে যখন তাপমাত্রা বাড়বে আমাদের কি হবে, রোদটা বাড়বে। যদি তাপমাত্রা যদি কমে যায় তাহলে কি হবে, রোদটা কমে যাবে। আবার তাপমাত্রার সাথে আমাদের যে পরিবাহিতা, সেটা কিন্তু অর্থাৎ উল্টা ব্যস্তানুপাতিক সম্পর্ক। ওকে, তো আশা করি এতটুকু পর্যন্ত তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এখন কথা হলো আমরা আমরা বলছি যে যে অর্থাৎ রোদটা সরাসরি তাপমাত্রার সমানুপাতিক না। তাহলে এই রোদের সাথে তাপমাত্রার যে সম্পর্কটা, সেই সম্পর্কটা প্রকাশ করে হচ্ছে রোদের উষ্ণতা সহগ। তো আমরা রোদের উষ্ণতা সম্পর্ক নিয়ে মানে উষ্ণতা সহগ নিয়ে এখন একটু পড়াশোনা করব। এটা তাহলে আমি মুছে ফেলি। আচ্ছা, তো রোদের তাহলে কি নিয়ে পড়াশোনা করব, আমরা হচ্ছে রোদের উষ্ণতা সহগ নিয়ে পড়াশোনা করব। খেয়াল করো, রোদের উষ্ণতা সহগ আসলে কি করে, তোমার তাপমাত্রার সাথে রোদের সম্পর্কটা প্রকাশ করে। অর্থাৎ এই যে আমরা দেখছিলাম যে তাপমাত্রা বাড়ালে তোমার কি হচ্ছে, এখানে রোদ বাড়তেছে, তাপমাত্রা কমালে রোদ কমতেছে। তো অনেকটা সমানুপাতিক মনে হলো, আসলে সমানুপাতিক না। এখন আমরা এই জিনিসটা দেখব। তো এই যে তাপমাত্রার সাথে যে রোদের সম্পর্কটা, সেটাকে প্রকাশ করে হচ্ছে রোদের উষ্ণতা সহগ। তো আমরা রোদের উষ্ণতা সহগ নিয়ে একটু পড়াশোনা করি। ওকে, তো আমরা রোদের উষ্ণতা সহগ নিয়ে একটু পড়াশোনা করব। রোদের উষ্ণতা সহগ জিনিসটা একটু খেয়াল করো। প্রথমে ধরো এখানে তোমার যদি 0 ডিগ্রি তাপমাত্রা থাকে, অর্থাৎ প্রথম তাপমাত্রাটা কত, প্রথম তাপমাত্রাটা যদি তোমার 0 ডিগ্রি থাকে, তাহলে আমাদের এই 0 ডিগ্রি তাপমাত্রার জন্য অর্থাৎ আমাদের রোদটা কত হবে, আমাদের রোদটা হবে হচ্ছে R0। সাপোজ ধরো এখানে সাপোজ 0 ডিগ্রি ছিল, তো এটার জন্য আমাদের রোদটা কত হবে, এটার জন্য রোদটা সাপোজ হচ্ছে R0। তারপর ধরো তাপমাত্রা মানে
তোমার আমরা বাড়াইতে বাড়াইতে সাপোজ আমরা তাপমাত্রা চেঞ্জ করলাম, তাপমাত্রা বাড়াইলাম, তো তুমি 0 ডিগ্রি থেকে কতটুকু পর্যন্ত বাড়াইতে পারবা? তুমি ধরো 0 ডিগ্রি থেকে তাপমাত্রাটাকে যদি বাড়াইতে বাড়াইতে অর্থাৎ থিটা পর্যন্ত বাড়াও, এটা ধরো হচ্ছে থিটা সমান যদি 0 ডিগ্রি হয়, আমরা হচ্ছে কি করব, আমরা হচ্ছে T°C পর্যন্ত তাপমাত্রা বাড়াবো। যদি T°C পর্যন্ত তাপমাত্রা বাড়াই, তাহলে খেয়াল করো এটা হলো 0 ডিগ্রি, তো T ডিগ্রি এর জন্য তখন আমাদের রোধটা কত হবে? RT। ওকে, তাহলে দেখো এখানে আমাদের রোধের পরিবর্তনটা হচ্ছে RT মাইনাস R0। এটা হচ্ছে কি, এটা হচ্ছে রোধের পরিবর্তন। রোদের পরিবর্তন। তাহলে 0 ডিগ্রিতে যখন তুমি তাপমাত্রাটাকে বৃদ্ধি করলা অর্থাৎ বাড়াইলা, তখন কিন্তু রোদের পরিবর্তন হয়ে গেছে। তার মানে তাপমাত্রা যেহেতু বাড়ছে, পরবর্তী রোদটা বেশি হবে, কারণ যেটা তাপমাত্রা বেশি সেটা রোদ বেশি হবে। তাহলে এটা হচ্ছে আমাদের মানে রোদের পরিবর্তন। তো আদি রোদ, এখানে এই R0টা কিন্তু আবার কি, R0টা হচ্ছে আমাদের আদি রোদ। খেয়াল করো R0টা কি ছিল? R0টা ছিল হচ্ছে আমাদের আদি রোধ, অর্থাৎ এই আদি রোধ প্রথম অবস্থায় কি ছিল, এটাকে আমরা বলবো কি, এটাকে আমরা বলবো হচ্ছে R0। ওকে, তাহলে এখান থেকে আমরা আসলে কি বলতে পারি, এখান থেকে আমরা কি বলতে পারি যে আমাদের তোমার যে যদি বলে রোদের উষ্ণতা সহগটা কি হবে, তো রোদের উষ্ণতা সহগকে আমরা হচ্ছে আলফা দিয়ে প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি? আলফা দিয়ে। ওকে, রোদের উষ্ণতা সহগকে কি দ্বারা প্রকাশ করব? আলফা দিয়ে। তো সেই আলফাটা কি হবে? আলফাটা হবে, একটু খেয়াল করো, রোদের পরিবর্তন সোজা কথা হলো, তোমাকে কোনো কোশ্চেনে যদি রোদের উষ্ণতা সহগ বের করতে বলে, তখন তুমি প্রথমে রোদের পরিবর্তনটা বের করবা, কতটুকু চেঞ্জ হয়েছে রোদ। তারপরে এখন এখানে একটু খেয়াল করো, তোমরা যে ভুলটা করো, কোনো কোনো ম্যাথে তোমাকে R0টা দেয়া থাকে না, R0টা দেয়া থাকবে না, তখন কিন্তু সেই R0টা বের করে নিতে হবে। তোমাকে বলতে পারে 20 ডিগ্রি থেকে 100 ডিগ্রিতে তাপমাত্রা চেঞ্জ করলো, তার মানে তোমাকে 0 ডিগ্রিতে রোদ কত ছিল সেটা আগে বের করে নিতে হবে। তাহলে রোদের পরিবর্তন ডিভাইডেড বাই হবে তোমার আদি রোধ ইনটু তাপমাত্রার পরিবর্তন। ওকে, তো এখানে খেয়াল করো, তার মানে রোদের পরিবর্তন ডিভাইডেড বাই আদি রোধ ইনটু তাপমাত্রার পরিবর্তন। আচ্ছা, তাহলে এখানে আমরা খেয়াল করি, দেখো এখন এখানে আসলে কি হবে, তোমার রোদের পরিবর্তনটা হচ্ছে কি, রোদের পরিবর্তন হচ্ছে RT মাইনাস হচ্ছে কি R0। তো আমরা এখানে একটু লিখি, যদি এটাকে আলফা দ্বারা প্রকাশ করা হয়, আমরা একটু লিখি, অর্থাৎ RT মাইনাস R0 ডিভাইডেড বাই আদি রোধ ছিল হচ্ছে R0, এটা হচ্ছে আমাদের আদি রোধ। তার মানে এটাকে আমরা লিখতে পারি R0 ইনটু কি, গুণাকারে আছে, তো গুণাকারে কি আছে? তাপমাত্রার পরিবর্তন। তো তাপমাত্রার পরিবর্তন হয় 0 থেকে T-তে আসছে, তার মানে T-0 ডিগ্রি সেলসিয়াস, আলটিমেটলি তোমার হবে কত? T°C। তাহলে এখানে কিন্তু T হবে। ওকে, তো এখানে একটু খেয়াল করো, আমাদের মেইন কথাটা হচ্ছে, যেমন আমাদের সম্ভবত 2-3 বছর আগে একটা মেডিকেল কোশ্চেন আসছিল এটা দিয়ে, এই রোদের উষ্ণতা সহগ দিয়ে। তো কোশ্চেনটা অনেকে আনসার করতে পারে নাই, কারণ হচ্ছে তোমার তারা সূত্রটা মুখস্থ করছিল। সূত্রটা মুখস্থ করলে তুমি কখনো আনসার মিলাইতে পারবে না, কারণ তোমাকে বুঝতে হবে রোদের কতটুকু পরিবর্তন হয়েছে সেটা আমরা উপরে বের করলাম, আদি রোদ আর হচ্ছে তাপমাত্রার পরিবর্তন, এভাবে হচ্ছে তোমার হিসাবটা করতে হয়। তো অনেকে দেখা যায় কি মুখস্থ করার কারণে তোমার জিনিসগুলো আর ক্লিয়ার থাকে না। তো এখন এখানে ধরো এখানে যদি আমরা এরকম ধরে নিই, অর্থাৎ আমরা যদি সব কিছুকে 1 ধরে নিই, ওকে, সব কিছুকে যদি 1 ধরে নিই, সব কিছু 1 বলতে কি, যদি আমরা R0 সমান 1 ধরি, 1 ওহম ধরি, আচ্ছা ওহম টোহম এখন লাগবে না। তারপর যদি ধরো আমাদের এই তাপমাত্রার পরিবর্তনটা অর্থাৎ এটাও যদি আমরা 1°C ধরি, যদি আমরা 1°C ধরি, এটাকে ওহম ধরলাম। আচ্ছা, তাহলে কি হবে খেয়াল করো, একক রোধের অর্থাৎ একক রোধের কোনো পরিবাহীর তাপমাত্রা 1°C বাড়াইলে, কি বলতেছি, যে একক রোধের বা সোজা কথা হলো 0°C তাপমাত্রার একক রোধের কোনো পরিবাহীর তাপমাত্রা প্রতি একক বৃদ্ধিতে তার রোধের যে বৃদ্ধি ঘটে
তাকে ওই পরিবাহীর রোধের উপাদানের কি বলে? উষ্ণতা সহক বলে। একটু আবার খেয়াল করি, 0 ডিগ্রি, যেহেতু আমাদের মানে আগের তাপমাত্রা কি ছিল? 0 ডিগ্রি সেলসিয়াস ছিল। তার মানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একক রোধের কোনো পরিবাহীর তাপমাত্রা প্রতি একক বৃদ্ধিতে, একক রোধের, এই ছিল একক রোধ, কোনো পরিবাহীর তাপমাত্রা প্রতি একক বৃদ্ধিতে, এ হচ্ছে 1। তো প্রতি একক বৃদ্ধিতে রোধের যে বৃদ্ধি ঘটে তাকে ওই পরিবাহীর উপাদানের উষ্ণতা সহক বলে। তার মানে দেখো, আমরা এখান থেকে কি বলতে পারি? আমরা বলতে পারি এই উষ্ণতা সহক আলফা সমান, আমরা বলতে পারি না RT মাইনাস R0, এটা বলতে পারি। কখন এই জিনিসটা খাটবে? কখন খাটবে? যখন হচ্ছে আমাদের, অর্থাৎ R0 সমান 1, তারপর হচ্ছে T সমান হচ্ছে 1। ওকে, যখন আমাদের অর্থাৎ একক রোধের এবং তাপমাত্রার যে পরিবর্তন সেটা যদি 1 ডিগ্রি সেলসিয়াস হয়, তখন হবে কি আমাদের এই আলফাটা মানে রোধের উষ্ণতা সহগটা তোমার জাস্ট রোধের যে পরিবর্তন সেটার পার্থক্যের সমান হবে। ওকে, এখন এখান থেকে একটু ইন্টারেস্টে, অর্থাৎ আমরা এখান থেকে যদি এটার এককটা বের করি, একক আসলে কি হবে খেয়াল করো। এককটা যদি আমরা বের করি, অর্থাৎ আলফা এর এককটা বের করব, তাহলে এককটা কি হবে খেয়াল করো। আলফা সমান কি পাইলাম? RT মাইনাস R0 ডিভাইডেড বাই R0 T। তার মানে উপরে হচ্ছে ওহম, নিচে হচ্ছে ওহম, আর টি হচ্ছে কি? টি হচ্ছে আমরা এখানে একক বলতে পারি, ডিগ্রি সেলসিয়াস বলতে পারি, তারপর আমরা অর্থাৎ ক্যালভিন বলতে পারি। তার মানে এখানে তোমার এই আলটিমেটলি দেখো, অর্থাৎ ডিগ্রি সেলসিয়াস যদি বসাই তাহলে আলটিমেটলি এককটা কত হবে? ডিগ্রি সেলসিয়াস ইনভার্স 1 বা ক্যালভিন ইনভার্স 1। বুঝতে পারছো? তাহলে এটা হবে কি? এটা হবে তার একক, অর্থাৎ ডিগ্রি সেলসিয়াস ইনভার্স 1 বা ক্যালভিন ইনভার্স 1। ওকে, এটা আমি একটু উপরে লিখে দিই, এখানে হয়তো দেখা যাবে না, আমি এখানে লিখে দিই, এই পাশে লিখে দিই, তাহলে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স 1 বা ক্যালভিন ইনভার্স 1, এটা হচ্ছে তার একক। ওকে, এতটুকু পর্যন্ত আশা করি আমরা সবাই বুঝতে পারবো। এখন তোমাকে কোনো একটা কোশ্চেনে যদি রোদের উষ্ণতা সহগ বের করতে বলে, জাস্ট লাইক মেডিকেলে এই কোশ্চেনটা ছিল, তখন তুমি খেয়াল করবা কোশ্চেনে রোদের পরিবর্তনটা কত কত আছে, রোদের পরিবর্তন, আর দেখবা তাপমাত্রা কতটুকু চেঞ্জ হয়েছে, আর পর দেখবা হচ্ছে যে আগে রোদ কত ছিল, দেন হচ্ছে মানগুলা বসাবা। তো তোমরা এখানে ভুল করবা কি? ধরো কোনো কারণে তোমার R0 দেয়া নাই কোশ্চেনে, R0 অনেক সময় দেয়া থাকে না, তখন তোমরা সেটা বের করো না। বের না করে কি করো তোমরা হচ্ছে অর্থাৎ ডিরেক্ট যে ধরো তোমাকে আর যদি 20 বলে বা 20 ডিগ্রির জন্য বলে, তখন তুমি সেটা বসায় দাও। তো তুমি ভাবো যে মনে হয় ম্যাথটা হয়ে গেছে, কিন্তু আসলে তো ম্যাথ আমাদের হয় নাই। ওকে, তো আশা করি এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছো। আচ্ছা, এখন আমরা রোদের সাথে আমরা কি দেখছিলাম যে রোদ তোমার এখন রোদের সাথে আমরা দেখছিলাম যে যদি রোদটা বাড়ে তার মানে কি হবে? সোজা কথা হলো তাপমাত্রা বৃদ্ধি করছে, যদি রোদ কমে তাপমাত্রা কমছে। এখন আমরা এই উষ্ণতা সহগের ক্ষেত্রে কিছু কিছু জিনিস দেখব যেগুলো একটু তোমাকে খেয়াল করতে হবে। আচ্ছা, ধরো উষ্ণতা সহগ যদি তোমার পজিটিভ হয়, মানে আলফা এর মান পজিটিভ হইতেই পারে ভাই, পজিটিভ। যদি আলফা এর মান নেগেটিভ হয়, কি বললাম? যদি আলফা এর মান একবার হয় হচ্ছে পজিটিভ আর একবার হয় হচ্ছে নেগেটিভ, তাহলে তুমি কখন পজিটিভ বলতে পারবা আর কখন নেগেটিভ বলতে পারবা। ওকে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা জিনিস। এখন আমার কথা হচ্ছে যে যে আমরা আসলে এই আলফা বলতে আসলে কি বোঝাচ্ছি? আলফা বলতে বোঝাচ্ছে রোদের উষ্ণতা সহগ, তার মানে তাপমাত্রার সাথে রোদের সম্পর্ক। তার মানে তাপমাত্রা বাড়লে রোদ বাড়ে, তাপমাত্রা বাড়তেছে, বাড়া যদি পজিটিভ ধরি, রোদও বাড়তেছে, রোদও পজিটিভ। তো এটার সাথেই তো উষ্ণতা সহগটা সম্পর্ক বের করছিল। তাহলে এখানে একটু খেয়াল করি, ওকে, এটা এটা ছিল হচ্ছে আমাদের সেই সূত্রটা। তো এখানে দেখো, যদি আমাদের তাপমাত্রা বাড়ে তাপমাত্রা পজিটিভ হয়, যদি রোদও বাড়ে রোদও পজিটিভ হয়, তার মানে আলফা যদি পজিটিভ হয় আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে যদি তোমার তাপমাত্রা বাড়ে তাহলে কি হবে? রোদ বৃদ্ধি পাবে। তার মানে তাপমাত্রা বাড়লে কি হবে? রোদ বাড়বে। ওকে, এটা হচ্ছে পজিটিভের কাহিনী। এখন যদি নেগেটিভ হয় তার মানে কি হবে? তাপমাত্রা বাড়লে রোদ বাড়বে, এটা আমরা বুঝছি। যদি নেগেটিভ হয়
তার মানে তাপমাত্রা বাড়লে আসলে রোদ কমে। কি বললাম? তাপমাত্রা বাড়লে রোদ কমে। কিভাবে কমে একটু সূত্রে খেয়াল করো। তাপমাত্রা বাড়তেছে, এটা পজিটিভ, কিন্তু রোদ কমতেছে, তাহলে দুইটা মিলে নেগেটিভ, আলটিমেটলি কি হবে? রেজাল্টটা নেগেটিভ হবে। তো এখন এই এই জিনিসটা নর্মালি কিন্তু পরিবাহীর ক্ষেত্রে হয় না। যারা হচ্ছে পরিবাহী তাদের ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে রোদ বাড়ে, তাপমাত্রা কমালে রোদ কমে। কিন্তু কিছু কিছু পদার্থ আছে যাদের ক্ষেত্রে তুমি তাপমাত্রা বাড়াবা রোদ কমে যাবে। ওকে, কিছু কিছু পদার্থ আছে যাদের ক্ষেত্রে তুমি তাপমাত্রা বাড়াবা রোদ কমে যাবে। এখন সেই পদার্থগুলা কারা? সেই পদার্থগুলা হলো তোমার অর্ধপরিবাহী। কারা? অর্ধপরিবাহী। তার মানে এই যে তাপমাত্রা বাড়ালে রোদ কমে, এটা একটা স্পেশাল পয়েন্ট। এটা স্পেশাল কিছু পদার্থ তোমার যারা হচ্ছে অর্ধপরিবাহী। তার মানে কারা এটা? তারা হচ্ছে অর্ধপরিবাহী। অর্ধপরিবাহীর ক্ষেত্রে এমন হয়। ওকে, অর্ধপরিবাহীর ক্ষেত্রে এমন হয়। তো অর্ধপরিবাহীর ক্ষেত্রে অর্ধপরিবাহী কারা কারা এগুলো তোমরা জানো। তারপরে দুই একটার এক্সাম্পল দেই। ওই যে আমাদের অর্থাৎ জার্মেনিয়াম, সিলিকন। আচ্ছা, যাই হোক, এগুলোর এক্সাম্পল তোমরা জানো। তো অর্ধপরিবাহী সবগুলোর এক্সাম্পল একটু মাথায় রাখবা। তার মানে অর্ধপরিবাহীর ক্ষেত্রে এমন হয়। এখন কোশ্চেনে আসে, এই যে অর্ধপরিবাহীর ক্ষেত্রে এমন হয়, তাহলে অর্ধপরিবাহীর ক্ষেত্রে এই মানটা আসলে কত হইতে পারে? ওকে, অর্ধপরিবাহীর ক্ষেত্রে এই মানটা আসলে কত হইতে পারে? তো মানটা হয়, আলফার মানটা হয় আলফা ইকুয়াল টু -6 ইন্টু 10⁻²। একক কি ছিল ভাইয়া? একক ছিল হচ্ছে, এখান থেকে আমরা দেখছি ডিগ্রি সেলসিয়াস ⁻1। তো এটা হচ্ছে মান। তো এখানে একটু খেয়াল করো, এই ডাটাগুলো কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমার কোশ্চেন আসবে হচ্ছে যে নর্মাল পরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে রোদ বাড়ে, কিন্তু এমন কিছু পদার্থ আছে যাদের তাপমাত্রা বাড়তেছে কিন্তু রোদ কমতেছে। সেই সকল পদার্থগুলা কারা? তো সেই সকল পদার্থগুলা হলো তোমার অর্ধপরিবাহী। তুমি অর্ধপরিবাহীর ক্ষেত্রে যখন হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি করবা, তখন তাদের রোদটা হচ্ছে কমে যাবে আলটিমেটলি। তো কমে যাওয়ার কারণে, যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি তোমার এখানে যদি একটা পজিটিভ হয় একটা নেগেটিভ হয়, আলটিমেটলি আমাদের এই আলফাটা কি হবে? নেগেটিভ হবে। তো অর্ধপরিবাহীর ক্ষেত্রে সেই আলফার মান হচ্ছে -6 ইন্টু tan−2। ওকে, -6 ইন্টু tan−2। তাহলে এটা গেল। আচ্ছা, তো তাহলে এই এতটুকু পর্যন্ত আশা করি বুঝতে পারছো, কারো বুঝতে সমস্যা হওয়ার কথা না। ওকে, তারপর আমরা আমরা আরেকটু মানে গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে এখন আহ, অতি নিম্ন তাপমাত্রায় বলছে কিছু কিছু পদার্থের রোধ শূন্যে নেমে আসে। এটা একটু স্পেশাল কেস, একটু খেয়াল করো। মানে যখন অতি নিম্ন তাপমাত্রায়, তাপমাত্রাকে খুব আমরা এতক্ষণ তাপমাত্রা বাড়াচ্ছি, এখন আমরা তাপমাত্রাকে খুব কমাবো, কমাইতে কমাইতে অতি নিম্ন তাপমাত্রায় নিয়ে যাব। তো অতি নিম্ন তাপমাত্রায় বলছে কি, যে অতি নিম্ন তাপমাত্রায় কিছু পদার্থের রোধ শূন্যে নেমে আসে। একটু খেয়াল করো। আচ্ছা, অতি নিম্ন তাপমাত্রায় কি হয়? তোমার কিছু পদার্থের রোধ শূন্যে নেমে আসে। এই সকল পদার্থকে অতি পরিবাহী বা সুপার কন্ডাক্টর বলা হয়। তাহলে এই সংজ্ঞাটা কিন্তু একটু বুঝতে হবে, যে অতি নিম্ন তাপমাত্রায় কিছু পদার্থের রোধ শূন্যে নেমে আসে, এই সকল পদার্থকে বলা হয় তোমার অতি পরিবাহী বা সুপার কন্ডাক্টর। তার মানে এই সকল পদার্থকে বলা হয় ভাইয়া অতি পরিবাহী বা সুপার কন্ডাক্টর। ওকে, এই সকল পদার্থকে কি বলে? এই সকল পদার্থকে বলা হয় অতি পরিবাহী বা সুপার কন্ডাক্টর। এখন কথা হলো তোমার তাহলে দেখো, যারা হচ্ছে এই ধর্মটা প্রদর্শন করে, সাপোজ ধরো এই অতি পরিবাহী ধর্মটা যাদের আছে,
তো তোমার এই ধর্মটাকে তুমি কি বলো, মানে কি বলবা? তো পদার্থের এই ধর্মটাকে বলা হয় তোমার অতি পরিবাহিতা। যেহেতু অতি পরিবাহী ধর্ম প্রদর্শন করে, তো পদার্থের এই ধর্মকে বলা হয় অতি পরিবাহিতা। খেয়াল করো, এখানে অনেক অনেক গুরুত্বপূর্ণ কথা বলা হচ্ছে। তোমার বলছে যে অতি নিম্ন তাপমাত্রায় কিছু কিছু পদার্থের রোধ শূন্যে নেমে আসে। এই সকল পদার্থকে বলা হয় অতি পরিবাহী বা সুপার কন্ডাক্টর। তো এই সুপার কন্ডাক্টরগুলার এই ধর্মের জন্য তাদের এই ধর্মকে বলা হয় কি, অর্থাৎ এই ধর্মটাকে বলা হয় অতি পরিবাহিতা বলে। এখন এতটুকু পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছো, ওকে? এখন তাহলে কি তোমাদের যদি আমি জিজ্ঞেস করি যে এমন কোনো পদার্থের নাম বলতে পারবা যেটা তোমার এই অতি পরিবাহিতা ধর্ম প্রদর্শন করে? যে এমন কোনো পদার্থের নাম কি তোমরা বলতে পারবা যেটা হচ্ছে কি তোমার এই মানে অতি পরিবাহিতা ধর্মটা প্রদর্শন করে? ওকে, তো এখন আমি যদি তোমাকে অপশান দিই যে এমন পদার্থ আসলে কারা কারা হইতে পারে, অর্থাৎ তোমাকে বললাম কি অর্থাৎ পারদ কি এমন একটা পদার্থ হইতে পারে, বা তোমাকে বললাম যে তোমার মানে সোনা কি এরকম একটা পদার্থ হইতে পারে, বা তোমাকে বললাম রূপা কি এমন একটা পদার্থ হইতে পারে, তারপর হচ্ছে কি তোমাকে বললাম যে আসলে কি হইতে পারে। এখানে একটু খেয়াল করতে হবে তোমার, এই পারদ পারদ কিন্তু এই অতি পরিবাহিতা ধর্ম প্রদর্শন করে। ওকে, পারদ কিন্তু অতি পরিবাহিতা ধর্ম প্রদর্শন করে। এখন কথা হলো কখন পারদ অতি পরিবাহিতা ধর্ম প্রদর্শন করে, কখন? মানে এটা হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন। খেয়াল করো, পারদ তখনই অতি পরিবাহিতা ধর্ম প্রদর্শন করবে, পারদ তখনই যখন তাপমাত্রা থাকবে 4.2 ক্যালভিন এর নিচে, 4.2 ক্যালভিনের নিচে। ফারদ তার মানে তোমার 4.2 ক্যালভিনের নিচে কি করে তাপমাত্রায় ফারদ সুপার কন্ডাক্টরের মতো আচরণ করে। ওকে, তাহলে এখানে একটু খেয়াল করো, তোমার এই 4.2 ক্যালভিন তাপমাত্রার নিচে পারদ কিন্তু কি করে সুপার কন্ডাক্টরের মতো আচরণ করে। তোমার আসলে আমি বোর্ডে লিখতে লিখতে বারবার হচ্ছে ক্যামেরার ওই সাইডে যাইয়া দেখা লাগে, তো অনেক সময় বোর্ডের নিচে লেখা পড়ে গেলে তখন ক্লিয়ারলি দেখা যাবে না, এটা আমার একটু প্রবলেম হয়। আমি অনেক সময় দেখা যায় বোর্ডের নিচে লিখে ফেলি, পরে ভিডিও শ্যুট করার পর দেখি যে আরে মানে এই প্রবলেমটা হয়ে গেছে। তার তো আমি নিজে বুঝতেছি, স্টুডেন্ট তো বুঝতেছে না, এটা একটু প্রবলেম হয়ে যায়। তো এই জন্য হচ্ছে আমি বারবার হচ্ছে দেখি যে আসলে আমার ক্যামেরার ফোকাসটা ঠিক আছে কিনা, মানে সমস্যা হচ্ছে কিনা। ওকে, তো এখানে একটু খেয়াল করো, এই জিনিসগুলো একটু ক্লিয়ারলি আবার একটু বলি যে অতি নিম্ন তাপমাত্রায় কিছু পদার্থের রোধ শূন্যে নেমে আসে। এই সকল পদার্থকে বলা হয় অতি পরিবাহী বা সুপার কন্ডাক্টর। তো পদার্থের এই ধর্মকে বলা হয় অতি পরিবাহিতা। তো 4.2 ক্যালভিন তাপমাত্রার নিচে তাপ মানে এই তাপমাত্রার নিচে পারদ কি করে সুপার কন্ডাক্টরের মতো আচরণ করে। তার মানে 4.2 ক্যালভিন তাপমাত্রার নিচে পারদের রোধ হচ্ছে শূন্য। ভাই এটা একটু বুঝতে হবে। তাহলে কি একটু খেয়াল করো, তার মানে হচ্ছে আমরা বলতে পারি কি যে এই তাপমাত্রার নিচে 4.2 ক্যালভিন তাপমাত্রার নিচে 4.2 ক্যালভিন তাপমাত্রার নিচে পারদের রোধ হচ্ছে শূন্য। ওকে, তার মানে 4.2 ক্যালভিন তাপমাত্রার নিচে পারদের রোধটা কি হবে? পারদের রোধ হবে শূন্য। যেহেতু তোমার সুপার কন্ডাক্টর মানে হচ্ছে যে তাদের রোধ শূন্যে নেমে আসে, তার মানে 4.2 ক্যালভিন তাপমাত্রার নিচে আমাদের পারদের রোধ হবে কি শূন্য। তো আমাদের রোদের উষ্ণতা সহগ নিয়ে কিন্তু দেখো অনেক পড়াশোনা, মানে হিউজ পড়াশোনা, এবং সব কিছু তোমাকে ভালোভাবে বুঝতে হবে। ওকে, তো এটা গেল হচ্ছে আমাদের রোদের উষ্ণতা সহগ নিয়ে পড়াশোনা। এখানে আচ্ছা, এটা আমি মুছে ফেলবো। আচ্ছা, এটা আমি মুছে ফেললাম। ওকে, আচ্ছা, তো এখন আমরা হচ্ছে তোমার রোদের মানে ওহমের সূত্র নিয়ে একটু আলোচনা করব। তো ওহমের সূত্রটা হচ্ছে তোমার প্রদান করছে হচ্ছে যে আমাদের একজন বিজ্ঞানী জর্জ সাইমন ওহম, অর্থাৎ তোমার জর্জ সাইমন ওহম এই সূত্রটা হচ্ছে কি তোমার আবিষ্কার করে। এখন সূত্রটা আবিষ্কার যে করছে আসলে বেসিক্যালি কেন করছে, কোন উদ্দেশ্যে করছে, এসব জিনিস আমাদের একটু দেখতে হবে। তো এগুলো আমরা একটু খেয়াল করি।
আচ্ছা, ধরো এটা হলো আমাদের একটা পরিবাহী, ওকে, পরিবাহী। তো এটা হলো পরিবাহীর এই প্রান্ত, এটা হলো বি প্রান্ত, ওকে। তো এ বি প্রান্ত এবং এই দুই প্রান্তে এদের যে বিভবটা সেটা হবে, এখানে হবে বি এ আর এখানে হবে বিবি। যদি বি এ গ্রেটার দেন বিবি হয় তাহলে বিভব পার্থক্যটা কি হবে? বি সমান বি এ মাইনাস বিবি, এটা হবে তাদের বিভব পার্থক্য। যখন এটা কি হবে, বি অর্থাৎ বি এর চেয়ে বেশি হবে, তার মানে যদি বলে যে দুই প্রান্তের বিভব পার্থক্য কত, তখন কিন্তু এটা থেকে এটা বিয়োগ করে দিবা। তো কখন এটা? যখন হচ্ছে তোমার বি এ গ্রেটার দেন বিবি। আর যদি এমন হয় যে বিবি গ্রেটার দেন বি এ, বিবি গ্রেটার দেন বি এ, তখন কিন্তু আবার উল্টা হবে, তখন হবে তোমার বিবি মাইনাস বি এ। আচ্ছা, তো এটা আমরা আপাতত লাগবে না, আমরা হচ্ছে ওই মানে এদিক থেকে হিসাব করব। তার মানে যদি বিএ গ্রেটার দেন বিবি হয় তখন আমাদের কি হবে, যে বিভব পার্থক্য হবে বিএ মাইনাস বিবি, ওকে। এখন ওহমের সূত্রটা আসলে কি? ওহমের সূত্রটা, ওহম আসলে কি বলছে? ওহম বলছিল তাপমাত্রা স্থির থাকলে, তোমরা ওহমের সূত্রে এই কথাটা মিস করো। ওহমের সূত্রটা বলছিল যে তাপমাত্রা স্থির থাকলে, তাপমাত্রা স্থির থাকলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে যেই পরিমাণ তড়িৎ প্রবাহ চলে, তাপমাত্রা স্থির থাকলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহ চলে, তাপমাত্রা স্থির থাকলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে যেই পরিমাণ তড়িৎ প্রবাহ চলে, যেই পরিমাণ তড়িৎ প্রবাহ চলে তা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। ওকে, খেয়াল করো কথাটা কি বলছি। তার মানে তাপমাত্রা স্থির থাকলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে যেই পরিমাণ তড়িৎ প্রবাহ চলে তা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের কি সমানুপাতিক। তার মানে এই সূত্র আসলে কি বলতেছে, যেই পরিমাণ তড়িৎ প্রবাহ চলে, ধরলাম আই পরিমাণ তড়িৎ প্রবাহ চলে, তাহলে আই সমানুপাতিক বি। সূত্র কি এটা বলতেছে না যে আমরা তো ধরে নিছি যে বিভব পার্থক্য যদি বি সমান বি এ মাইনাস বিবি হয়, তার মানে আই সমানুপাতিক বি, ওকে। তো আই সমানুপাতিক, সমানুপাতিককে তো উঠাইতে হবে, তো সমানুপাতিককে উঠাই, আই সমান জিবি। তো এখানে তার মানে আমরা পাইলাম কি আই সমান জিবি। এখন এই জিটা কি? জিটা হলো, একে বলা হয় পরিবাহীর তড়িৎ পরিবাহিতা। জিকে কি বলা হয়? জিকে বলা হয় পরিবাহীর তড়িৎ পরিবাহিতা। জিকে কি বলা হয়? পরিবাহীর তড়িৎ পরিবাহিতা, ওকে। তার মানে দেখো, রোধ ছিল বাধা, জি হচ্ছে তড়িৎ পরিবাহিতা। তার মানে আমরা এখান থেকে আসলে কি বলতে পারি? এখান থেকে বলতে পারি না যে রোধের বিপরীত রাশি হলো তোমার এই জি। তার মানে এখান থেকে কি আমরা এটা বলতে পারি না যে তোমার অর্থাৎ আর এর বিপরীত রাশি হচ্ছে 1/জি, মানে রোধের বিপরীত রাশি। কারণ কি, জি হচ্ছে পরিবাহিতা আর তোমার যে আর আর হচ্ছে রোধ, তাহলে রোধের বিপরীত রাশি হলো পরিবাহিতা। এটা এটা একটু লিখে নাও যে রোধের বিপরীত রাশি পরিবাহিতা, আমাদের একটু পর লাগবে। তো আমরা এখান থেকে জি সমান লিখতে পারি কি আই বাই বি। তার মানে আমরা নিচে লিখতে পারি আই বাই বি। তো আই বাই বিটাকে যদি উল্টায় দিই তাহলে কি হবে? বি বাই আই। তার মানে এই হচ্ছে আর, ওকে, আর দাঁড়ালো। তাহলে এখান থেকে আলটিমেটলি দাঁড়াবে কি? বি ইকুয়াল টু আই আর, ওকে। বি ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? আই আর। তো বি ইকুয়াল টু আই আর, আশা করি সবাই বুঝতে পারছো। এতটুকু পর্যন্ত বুঝতে কারোর সমস্যা হওয়ার কথা না। এই বি ইকুয়াল টু আই আর, এটাই হচ্ছে আসলে আমাদের মানে ওহমের সূত্র থেকে আমরা যে ইকুয়েশনটা পাই সেই ইকুয়েশনটা। এটাই মোটামুটি তোমরা মানে সবাই ছোট থেকে শিখে আসছো যে বি ইকুয়াল টু আই আর, এটা আমাদের আসলে বোঝাচ্ছে, ওকে। এখন কথা হলো, এখানে একটু খেয়াল করো, এখানে তোমরা কোন জিনিসটা আসলে ভুল করবা? ভুল করবা হচ্ছে এই যে তাপমাত্রা স্থির থাকলে, এটা তোমরা বলবা না। এটা না বললে প্রবলেমটা কি হবে, মানে এটা না বললে কি এমন হবে? ধরো তুমি তাপমাত্রা স্থির বললা না, তুমি তাপমাত্রা বাড়াইছো, তাহলে এই যে রোদ এখানে আর ধরছো, রোদ কি আর থাকবে? রোদ কি আর থাকবে না। এখন ধরো তুমি হচ্ছে যে অর্থাৎ
তাপমাত্রা কমাইছো, তখন কি রোদ কি আর থাকবে আগের মতো? রোদ কিন্তু কমে যাবে। তার মানে এখানে তাপমাত্রা স্থিরটা বলতেই হবে, না হয় টিচার যদি তোমাকে জিরো দেয় উনি দিতে পারেন, এটা মানে এটা নিয়ম মাফিক তোমাকে জিরো দিতে পারেন। ওকে, তো এই এই গেল হচ্ছে আমাদের ওহমের সূত্র। তো ওহমের সূত্র আমি মুছে ফেলবো। আচ্ছা, এতটুকু পর্যন্ত গেল কি? এতটুকু পর্যন্ত গেল হচ্ছে আমাদের ওহমের সূত্র। এখন আমরা গুরুত্বপূর্ণ একটু পড়াশোনা করব, যে রোধ এবং আপেক্ষিক রোধের যত কথা আমরা সেই জিনিসটা একটু দেখব। আচ্ছা, তো আমরা হচ্ছে রোধ এবং আপেক্ষিক রোধের যত কথা একটু জানবো। খেয়াল করো, অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। ওকে, রোধ এবং আপেক্ষিক রোধের যত কথা। দেখো, খেয়াল করো, এখান থেকে তোমরা 9-10 একটা সূত্র শিখছিলা। আমি এটাকে অনেক ডিফিকাল্ট করে পড়ানো যায়, আবার অনেক সহজভাবে পড়ানো যায়। তো একটা সূত্র শিখছিলে, এটা আগে বলি। আর ইকুয়াল টু রো, মানে ওই যে সূত্রটা শিখছিলা একটু মনে করতে হবে, যে সূত্রটা আগে মনে করো যে আসলে কি মানে কি শিখছিলা। খেয়াল করো, আর ইকুয়াল টু রো, উপরে এল, নিচে হচ্ছে তোমার ক্ষেত্রফল। এখন এগুলার একটু পরিচয় দিই, এই জিনিসগুলার একটু পরিচয় দিতে হবে। আমি জাস্ট সূত্রটা একটু লিখো, এখন আমি পরিচয় দিই। আর হচ্ছে তোমার রোধ, এল হচ্ছে পরিবাহী দৈর্ঘ্য, মানে একটা ওই যে পরিবাহী তার নিছো তার দৈর্ঘ্য। তারপরে এ হচ্ছে পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে বুঝতেই পারতেছো, ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য প্রস্থ। ওকে, তাহলে এই তোমার এই এই গেল তিনটা জিনিস। এখন ইন্টারেস্টিং ফ্যাক্টটা হচ্ছে এই আসলে রোটা কি, রো জিনিসটা কি। ওকে, এই রো জিনিসটা কি, এটা নিয়ে আসলে অনেক মজার পড়া আছে। এটা হচ্ছে তোমার রোধত্ব বা আপেক্ষিক রোধ। আপেক্ষিক রোধ বা রোধত্ব। ওকে, আপেক্ষিক রোধ বা রোধত্ব, বুঝতে পারছো? তাহলে এটা গেল কথা। এখন এখানে খেয়াল করো, এখানে আমি অনেকগুলা জিনিস হচ্ছে কোরিলেট করব। বইয়ে হচ্ছে বিভিন্নভাবে আছে, তো আমি জিনিসগুলোকে সহজ করে কোরিলেট করব। এখানে একটু খেয়াল করো তো। তো এখান থেকে আমরা হচ্ছে রোধের সূত্র বের করব। রোধের হচ্ছে দুইটা সূত্র আছে। কয়টা সূত্র? রোধের দুইটা সূত্র আছে। তো এই দুইটা সূত্র আমাদের একটু বুঝতে হবে। খেয়াল করো, রোধের নির্ভরশীলতার উপর ভিত্তি করে এই দুইটা সূত্র আছে। রোধের, বা এটাকে তুমি রোধের সূত্র লেখো, শুধু রোধের সূত্র লেখো, শুধু রোধের সূত্র লেখো। ওকে, শুধু রোধের সূত্র লেখো। তো রোধের সূত্র আমরা মানে এটা থেকেই বের করব। এটা কিন্তু রোধের সূত্র না পুরাটা। রোধের সূত্রটা হচ্ছে তোমার তাপমাত্রা এবং পরিবাহীর উপাদান স্থির থাকলে রোধের দুটি সূত্র প্রযোজ্য হয়। যখন তোমার তাপমাত্রা এবং পরিবাহীর উপাদান স্থির থাকবে, একটু খেয়াল করো, তার মানে এই দুইটা সূত্র কখন প্রযোজ্য হবে? যখন তাপমাত্রা ও পরিবাহীর উপাদান কি থাকবে? স্থির থাকবে। যখন এই তাপমাত্রা এবং পরিবাহীর উপাদান স্থির থাকবে তখন তোমার রোধের এই দুইটা সূত্র প্রযোজ্য হবে। তো এটা একটু বুঝতে হবে। এটা মানে কোশ্চেনে আসে যে রোধের দুইটা সূত্র মানে কখন প্রযোজ্য হবে। তো সূত্র কয়টা? সূত্র হচ্ছে দুইটা, দুইটা সূত্র। এটাও কিন্তু তোমার মানে এমসিকিউতে আসে যে দুইটি সূত্র। তো যখন তাপমাত্রা এবং পরিবাহীর উপাদান তোমার স্থির থাকবে তখন এই দুইটা সূত্র প্রযোজ্য হবে। তো এর মধ্যে প্রথম সূত্রটা কি? প্রথম সূত্র, আমরা এখন একটু যাব প্রথম এবং দ্বিতীয় সূত্রের দিকে। খেয়াল করো, এখানে তোমার স্থির থাকবে হচ্ছে যে তোমার তাপমাত্রা, আর হচ্ছে কি, আর হচ্ছে পরিবাহীর উপাদান স্থির থাকবে। ওকে, তো এখন প্রথম সূত্রটা হচ্ছে বেসিক্যালি এই যে দেখো তো, আর তোমার তাপমাত্রা, পরিবাহীর উপাদান, পরিবাহীর উপাদান বলতে এটা বুঝবা এই রো, মানে এই আপেক্ষিক রোধ, এটা সমান বুঝবা পরিবাহীর উপাদান। তাইলে তোমার মানে চলতরির বোঝাটা একটু সহজ হয়ে যাবে। তো তাহলে দেখো, তার মানে এটা স্থির, এটা স্থির থাকলে তার মানে আর এর সাথে থাকে এল বাই এ। এখন প্রথম সূত্রটা হচ্ছে আর সমানুপাতিক এল, এটা হচ্ছে প্রথম সূত্র। তাহলে খেয়াল করো, আমাদের মানে
সংজ্ঞা অনুসারে তো এটা গেল, পরিবাহীর উপাদান তো প্রথমেই মানে তোমার স্থির। তার মানে আর সমানুপাতিক এল কখন খাটবে, যখন তোমার কারা কারা স্থির থাকবে। এই সূত্রের ক্ষেত্রে কারা কারা স্থির, এই সূত্রের ক্ষেত্রে কারা স্থির একটু খেয়াল করো। তাপমাত্রা স্থির, তারপর হচ্ছে পরিবাহীর উপাদান স্থির। ওকে, তাপমাত্রা স্থির, তারপর হচ্ছে পরিবাহীর উপাদান স্থির, তারপর হচ্ছে কি, তাহলে আমাদের তাপমাত্রা পরিবাহীর উপাদান, তারপর দেখো এখানে তো এ আছে, এটাও তো তুমি লেখো নাই, তার মানে পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল স্থির। ওকে, তো এতটুকু পর্যন্ত বুঝতে হবে। তো প্রথম দুইটা তো আগেই স্থির, দুইটা আগেই স্থির ছিল, নতুন অ্যাড হয়েছে পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এটা স্থির। তার মানে এই প্রথম সূত্রের ক্ষেত্রে তোমার এগুলা হচ্ছে স্থির থাকবে। ওকে, এটা আমরা বুঝতে পারছি। তো এটা এখন আমি মুছে ফেলবো প্রথম সূত্র, কারণ আমার হচ্ছে আরেকটু আরেকটু জায়গায় করতে হবে। তাহলে আমরা দ্বিতীয় সূত্রের দিকে যাই। ওকে, তাহলে দেখো প্রথম সূত্রে আমাদের স্থির ছিল কারা কারা, স্থির ছিল হচ্ছে তোমার যে পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তারপর হচ্ছে তোমার উপাদানগুলা স্থির ছিল, তারপর হচ্ছে তাপমাত্রা স্থির ছিল। তো দ্বিতীয় সূত্রটা আমাদের বুঝাবে, দেখো সূত্রগুলা কিন্তু মুখস্থ না, এই যে এখানে এটা তো আগেই বাদ, এটা ওই প্রথমেই বাদ, তো বাকি থাকে এল আর তোমার এ। তো এল এর সাথে সম্পর্ক গেল এল, তাহলে এ এর সাথে যাবে কি আর সমানুপাতিক 1/a। বুঝতে পারছো এই দুইটা, তার মানে এটা হচ্ছে 2 নাম্বার সূত্র, আর সমানুপাতিক 1/a। অর্থাৎ তোমার দ্বিতীয় সূত্রটা হচ্ছে যে রোধ পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। তাহলে এখানে কারা কারা স্থির থাকবে, কারা কারা স্থির থাকবে, স্থির থাকবে হচ্ছে তোমার এই দুইটা তো কমন, তার মানে তাপমাত্রা, তারপর হচ্ছে কি উপাদান, শুধু উপাদান লিখলাম, পরিবাহীর উপাদান লিখলাম না। তারপর হচ্ছে দৈর্ঘ্য, এল স্থির। ওকে, দৈর্ঘ্য স্থির, কারণ যেহেতু দৈর্ঘ্যের সূত্র নাই। তাহলে দেখো তোমার এই দুইটা কোশ্চেন কিন্তু আসতে পারে যে রোদের প্রথম সূত্রের ক্ষেত্রে কারা স্থির, রোদের দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে কারা স্থির। এই দুইটা কোশ্চেন আসলে তখন কিন্তু তুমি আনসার করতে পারবে না। তো তার মানে এই দুইটা জিনিস একটু বুঝতে হবে, এমসিকিউর ক্ষেত্রে অনেক অনেক ইম্পর্টেন্ট। ওকে, এখন তাহলে এই দুইটা সূত্র গেল, আমরা এই দুইটা সূত্র মোটামুটি বুঝলাম, এটা নিয়ে আশা করি কারোর সমস্যা হওয়ার কথা না। বুঝতে পারছো? তারপর হচ্ছে আমরা হচ্ছে আপেক্ষিক রোধ নিয়ে একটু আলোচনা করব, আমরা আপেক্ষিক রোধ নিয়ে একটু আলোচনা করি। এর মধ্যে আরেকটু বলে দিই, ধরো তোমার যদি কোশ্চেনে দুইটা রোধ দেওয়া থাকে, তখন প্রথম দ্বিতীয় সূত্র এগুলো অ্যাপ্লাই করবা কিভাবে। সাপোজ কি প্রথম সূত্রটা ছিল এল সমানুপাতিক এল, তো যদি দুইটা রোধ থাকে তাহলে এখানে একটা ধ্রুবক ধরে নাও, কে ধরে নাও, L1 R2, এটাকে তুমি আরেকটা কে ধরো, কে L2। তার মানে আলটিমেটলি সূত্রটা পাবা কি R1/R2 L1/L2। এটা আমি আর দেখাই নাই, কারণ এগুলো তোমরা জানো, এগুলা মানে ফিজিক্সের হচ্ছে বেসিক বেসিক জিনিস তোমরা জানো। তো এরকম ধরে নিবা, যদি দুইটা রোধ থাকে এরকম ধরবা। তো প্রস্থের সাথে ক্ষেত্রফলের ক্ষেত্র সেম, তা যেহেতু এটা মানে ব্যস্তানুপাতিক, তার মানে এটার ক্ষেত্রে কি হবে খেয়াল করো তো। ডিরেক্ট যদি লিখি R1/R2, তাহলে কি হবে A2/A1, উল্টায় যাবে না, A2/A1। ওকে, আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে তোমাদের মানে কারো প্রবলেম হওয়ার কথা না। ওকে, তো আমরা চলতরিৎ চ্যাপ্টারটা হচ্ছে কি অনেক ইন্টারেস্টিং করে শেষ করব, মানে সবগুলো জিনিস একদম তোমার পিন পয়েন্ট ক্লিয়ার হয়ে যাবে। আর এখানে ইন্টারেস্টিং ফ্যাক্টটা হচ্ছে যে নর্মাল তোমার এই প্রচলিত যে জিনিসগুলো, অর্থাৎ ধরো তুমি তুমি ইউটিউবে আসলে হাজার হাজার লেকচার আছে, এটা এটা হলো ফার্স্ট কথা। আমি আমি নিজেও দেখি, মাঝে মাঝে ফ্রি থাকলে আমি নিজেও দেখি যে কোন লেকচারটা কেমন, কিভাবে পড়াইছে, কোনটা বেস্ট। তো সেখানে আমি দেখি যে কিছু গ্যাপ থাকে, গ্যাপগুলো হচ্ছে তোমার বইয়ে যে থিওরিটিক্যাল কিছু ইনফরমেশন থাকে, যেমন ধরো সুপার কন্ডাক্টারের যে ইনফরমেশন, এটা তোমাকে আমি বলছি, তুমি দেখো তুমি 10টা ইউটিউব লেকচার দেখো, দেখবা কোনো লেকচার এটা বলে নাই, কিন্তু এটা তোমার জানা লাগবে, এমসিকিউতে আসে। তো এই ডিফারেন্সটা হচ্ছে এখানেই, আমার লেকচারে মেইনলি আমি ডিফারেন্সটা এখানে তৈরি করতেছি, যাতে তোমার থিওরিতে তোমরা একটু দুর্বল হও, তো থিওরিটাও যাতে তোমার ব্যাকআপ হয়ে যায়, আমি সেই জিনিসটাও অ্যাড করতেছি। আর যতটা সহজভাবে জিনিসগুলোকে উপস্থাপন করা যায় সেটা তো অবশ্যই চেষ্টা করতেছি। তার মানে ওভারঅল তোমাকেও কিন্তু সেই চেষ্টা করতে হবে, তোমাকে হচ্ছে এখান থেকে বেসটা বুঝে নিতে হবে। ওকে, তো এটা গেল হচ্ছে আমাদের রোধের দুইটা সূত্র। এখন আমরা আপেক্ষিক রোধ নিয়ে পড়াশোনা করব। আমার ডাস্টারটা কোথায়? আচ্ছা, ডাস্টারটা এখানে। এই গেল হচ্ছে আমাদের রোধের কথাবার্তা।
ওকে, আমরা আপেক্ষিক রোধ অর্থাৎ আপেক্ষিক রোধ নিয়ে আমরা কি করব, পড়াশোনা করব এখান থেকে। আচ্ছা, তো আপেক্ষিক রোধ নিয়ে এখন আমরা একটু পড়াশোনা করব। আপেক্ষিক রোধ একটু খেয়াল করি, খুবই মজার একটা টপিক এটা। ওকে, তো আপেক্ষিক রোধ নিয়ে আমরা আসলে কি পড়াশোনা করব। তো এর আগে আমরা হচ্ছে যে রোধের দুইটা সূত্র পাইছিলাম, কি পাইছিলাম, যে রোধের দুইটা সূত্র পাইছিলাম। তো রোধের দুইটা সূত্র আসলে কি ছিল, রোধের দুইটা সূত্র ছিল, যদি তোমার তাপমাত্রা স্থির থাকে তাহলে কি ছিল, তোমার আর সমানুপাতিক L/A। এটা হচ্ছে আমাদের রোধের দুইটা সূত্র ছিল। এর মধ্যে প্রথম সূত্রটা ছিল হচ্ছে আর সমানুপাতিক L, দ্বিতীয় সূত্রটা ছিল হচ্ছে তোমার আর সমানুপাতিক 1/A। ওকে, এই দুইটা হচ্ছে আমাদের অর্থাৎ রোধের সূত্র। রোধের যে দুইটা সূত্রে তোমাদেরকে একটু আগে পড়াইছি, সেই দুইটা সূত্র হচ্ছে এই দুইটা। এখন এই দুইটা সূত্র থেকে দেখো এখানে আমাদের আছে কি, আমাদের আছে হচ্ছে সমানুপাতিক। তো সমানুপাতিক ধ্রুবকটাকে তুমি কি করবা, সমানুপাতিক ধ্রুবকটাকে উঠাইতে হবে। তো সমানুপাতিক ধ্রুবকটাকে আমরা উঠাই দিই, তাহলে আমরা লিখতে পারবো আর ইকুয়াল টু রো L/A। এটা ফিটাকে একটু বাঁকা করে দিবা, তাহলে এটা রো এর মতো দেখাবে। রো L/A, এই রোটাকে বলা হচ্ছে তোমার আপেক্ষিক রোধ। ওকে, ওকে, তো এটাকে বলা হচ্ছে কি, এটাকে বলা হচ্ছে তোমার আপেক্ষিক রোধ। এখন কথা হলো এখানে একটু খেয়াল করো, এই রোটা বেসিক্যালি তোমার রোদের ক্ষেত্রে আমরা দেখছি যে রোদের ক্ষেত্রে তোমার মানে এই যে রোদের দুইটা সূত্র, সেখানে দুইটা জিনিস হচ্ছে ফিক্সড ছিল। সেই দুইটা জিনিস কি কি ছিল, তোমার উপাদান এবং তাপমাত্রা। এই দুইটা জিনিস আপেক্ষিক রোধের ক্ষেত্রে কিন্তু আবার ফিক্স না। অর্থাৎ তোমার এই দুইটা জিনিস হচ্ছে কি আপেক্ষিক রোধের ক্ষেত্রে ফিক্স না। তার মানে এই আপেক্ষিক রোধের মান পরিবাহীর উপাদান এবং তাপমাত্রার উপর নির্ভর করে। তাহলে এটা এর মান কার কার উপর নির্ভর করে, কার কার উপর নির্ভর করে, তোমার উপাদান এবং তাপমাত্রার উপর নির্ভর করে। বুঝতে পারছো, উপাদান এবং তাপমাত্রার উপর নির্ভর করে। তার মানে দেখো এখানে তাহলে তোমার একটু ক্লিয়ার করে দিই, আমাদের রোদের ক্ষেত্রে এই দুইটা জিনিস স্থির ছিল। তো যেহেতু সূত্রে নতুন করে এই টার্মটা আসছে, তার মানে যে দুইটা স্থির ছিল সেই দুইটা জিনিস হচ্ছে কি তোমার, অর্থাৎ এই রো মানে রো এর মানটা এই দুইটা জিনিসের উপর ডিপেন্ড করতেছে। কারণ এই দুইটা জিনিস সেখানে হচ্ছে তোমার স্থির ছিল, তখন হচ্ছে রোটা মিসিং ছিল, এখন রোটা চলে আসছে। তাহলে এটা গেল কি, এটা গেল হচ্ছে যে আমাদের তোমার মানে আপেক্ষিক রোধ। যদি বলে যে কার কার উপর নির্ভর করে সেটা। এখন যদি তোমাকে বলে যে রোধের নির্ভরশীলতা, এটা তো তুমি দেখলে আপেক্ষিক রোধ কার কার উপর নির্ভর করে, রোধের নির্ভরশীলতা, রোধ কার কার উপর নির্ভর করে, এটা কি বলতে পারবা? রোধ কার কার উপর নির্ভর করে, রোধের সূত্রটা প্রথমে খেয়াল করো, এল এর উপর দৈর্ঘ্য, তার মানে রোধ দৈর্ঘ্যের উপর নির্ভর করবে, এর উপর নির্ভর করে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভর করে, তার উপর খেয়াল করো উপাদানের উপর নির্ভর করে, তাপমাত্রার উপর নির্ভর করে। এগুলো একটু নর্মালি চিন্তা করো, তোমার তাপমাত্রা বাড়াইলে রোধ বাড়ে, তাপমাত্রা কমলে রোধ কমে। তার মানে রোধ তাপমাত্রার উপর নির্ভর করে, উপাদানের উপর নির্ভর করে। যেমন ধরো সোজা কথা এভাবে চিন্তা করো, তোমার তুমি টাইলসের উপর দিয়ে চলতে যেই বাধা পাবা, তুমি যদি একটা ওই মানে নর্মাল রাস্তার উপর দিয়ে চলো, বাধাটা বেশি হবে না, কারণ টাইলস থেকে একটু মসৃণ। তার মানে উপাদান যখন চেঞ্জ হবে, তোমার কি রোধটাও আলটিমেটলি চেঞ্জ হয়ে যাবে। তাহলে রোধ বেসিক্যালি কার কার উপর নির্ভর করতেছে, তোমার দৈর্ঘ্য, ক্ষেত্রফল মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তারপর হচ্ছে তোমার উপাদান, তারপর হচ্ছে তোমার তাপমাত্রার উপর নির্ভর করে। ওকে, বুঝতে পারছো? এই চারটা জিনিসের উপর তোমার রোধ নির্ভর করে, কিন্তু আপেক্ষিক রোধ নির্ভর করে কেবলমাত্র এই দুইটা জিনিসের উপর। এই ইনফরমেশনগুলো তোমার এমসিকিউর জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, অর্থাৎ এগুলো এমসিকিউতে লাগবেই, এগুলো এমসিকিউতে আসবেই। ওকে, তাহলে এতটুকু পর্যন্ত আমরা মুছে ফেলি, আমরা এতটুকু পর্যন্ত মুছতে পারি।
আচ্ছা, তাহলে এখান পর্যন্ত আশা করি তোমাদের কারো সমস্যা হওয়ার কথা না। এখন আমরা আমরা হচ্ছে এখান থেকে তোমার যদি রোধের একক এবং আপেক্ষিক রোধের এককটা একটু বের করি, খেয়াল করো। তো প্রথমে সূত্রটা একটু দেখি, সূত্রটা কি পাইলাম। রোধ এবং আপেক্ষিক রোধের এককটা বের করব, আর ইকুয়াল টু রো এল বাই এ। তো এগুলার পরিচয় তুমি জানো, তো এখান থেকে আমি আপেক্ষিক রোধের এককটা বের করব। আপেক্ষিক রোধের এককটা বের করব, তো তার মানে রো ইকুয়াল টু হচ্ছে আর এ বাই এল। ওকে, তাহলে এখানে বসাও। রোধের একক হচ্ছে ওহম, এর একক হচ্ছে মিটার স্কোয়ার, নিচে হচ্ছে মিটার। তাহলে দেখো আলটিমেটলি দাঁড়াচ্ছে কি ওহম মিটার, ওহম মিটার। তার মানে আপেক্ষিক রোধের এককটা হচ্ছে কি, আপেক্ষিক রোধের এককটা হচ্ছে ওহম মিটার। এখন এখান থেকে আমরা আবার তোমার ওই যে ইয়েটা বের করতে পারি, মানে রোধের এককটা বের করতে পারি। যদি আমরা ওহম ধরে নিছি, তারপর আমরা একটু বের করি, এটা মানে একটু বের করি মনের শান্তি। তাহলে কি ছিল, আর ইকুয়াল টু ওহম এল বাই এ। তো এটা ছিল ওহম মিটার, এটা ছিল মিটার, এটা ছিল মিটার স্কোয়ার। তো আলটিমেটলি মিটার স্কোয়ার কাটা, তার মানে হচ্ছে ওহম। তো এই হচ্ছে আমাদের রোধের একক কি, রোধের একক হচ্ছে ওহম। তাহলে আমরা এখান থেকে তোমার কি দেখলাম, মানে আম, রোধের একক এবং যে হচ্ছে তোমার আপেক্ষিক রোধের একক, সেই জিনিসটা দেখলাম। তো রোধের আরেকটা একক আছে, রোধের কি আছে, আরেকটা একক আছে। আমরা জানি, তোমার একটু খেয়াল করো, বি ইকুয়াল টু আই আর। এখান থেকে আরটা বের করো, আই। ওকে, তো এখান থেকে আরটা বের করলাম। বি হচ্ছে বিভব পার্থক্য। তো তোমার আন্তর্জাতিক পদ্ধতিতে বা এসআই পদ্ধতিতে তোমার তড়িৎ প্রবাহের একক হলো অ্যাম্পিয়ার, বিভব পার্থক্যের একক হলো ভোল্ট। তাহলে এখানে খেয়াল করো, এসআই পদ্ধতিতে তোমার বিভব পার্থক্যের একক হচ্ছে ভোল্ট, এটার একক হচ্ছে ভোল্ট, এটাকে বি দ্বারা প্রকাশ করে। তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। তার মানে আমরা এখান থেকে আর এর আরেকটা একক পাচ্ছি, বি এ ইনভার্স ওয়ান। আমরা এটা সমান পাচ্ছি না, অর্থাৎ ওহম সমান কি পাচ্ছি আমরা, বি এ ইনভার্স ওয়ান বলতে পারি। তার মানে আমরা এরকম লিখতে পারি না যে 1 ওহম সমান বি এ ইনভার্স ওয়ান। কথা বুঝতে পারছো? ওকে, তো এটাও সমান লিখতে পারি। এই ইনফরমেশনটা তোমার এমসিকিউর জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আমাদের দেখো, আমরা রোধ এবং আপেক্ষিক রোধ নিয়ে অনেক কিছু জানলাম, অনেক কিছু পড়াশোনা করলাম। ওকে, তো আমাদের রোধ এবং আপেক্ষিক রোধের কথাবার্তা এতটুকুই। তারপর আমরা তোমার পরিবাহিতা এবং পরিবাহিতাঙ্ক নিয়ে আলোচনা করব। আমরা পরিবাহিতা আর হচ্ছে কি, আর হচ্ছে পরিবাহিতাঙ্ক। তো এখানে একটু খেয়াল করো, রোধের বিপরীত রাশি হচ্ছে তোমার পরিবাহিতা, রোধের বিপরীত পরিবাহিতা। তারপর হচ্ছে কি আপেক্ষিক রোধের বিপরীত, আপেক্ষিক রোধের বিপরীত হচ্ছে কি পরিবাহিতাঙ্ক, পরিবাহিতাঙ্ক। খেয়াল করো, তার মানে আপেক্ষিক রোধের বিপরীত হচ্ছে পরিবাহিতাঙ্ক। এখন আমরা এই পরিবাহিতা এবং পরিবাহিতাঙ্ক নিয়ে তোমার আলোচনা করব। এই দুটা জিনিস খুবই খুবই ইম্পর্টেন্ট। তো আমরা প্রথমে পরিবাহিতা নিয়ে, আমরা এক সাইডে পরিবাহিতা আরেক সাইডে পরিবাহিতাঙ্ক নিয়ে আলোচনা করব, তোমার জন্য বুঝতে সুবিধা হবে। ওকে ভাইয়া, তাহলে এখান থেকে আমরা ওহমের সূত্রটা যখন পড়ছিলা, তখন আমরা পড়ছিলাম, একটু খেয়াল করে দেখো, আই ইকুয়াল টু জি বি। এই জিটা হচ্ছে তোমার এখানে ছিল কি, জিটাই হচ্ছে আমাদের পরিবাহিতা, আমি তোমাদেরকে বলছিলাম। তার মানে এখান থেকে আমরা কি লিখতে পারি, জি সমানুপাতিক আই বাই বি। এটা আমরা লিখতে পারি না? এতটুকু পর্যন্ত আমরা লিখতে পারি। এখন এই পরিবাহিতার একক একক হচ্ছে তোমার সিমেন্স, পরিবাহিতার একক হচ্ছে সিমেন্স। একক কি, একক হচ্ছে সিমেন্স। খেয়াল করো, এখান থেকে তোমার অর্থাৎ যে জিনিসটা আসলে মানে একটু প্রবলেম হবে, সেটা হচ্ছে যে ধরো এই কোশ্চেনটা তোমার কিন্তু পরীক্ষায় আসে যে পরিবাহিতার একক কি, পরিবাহিতার একক হচ্ছে সিমেন্স। তো এস দ্বারা প্রকাশ করি, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি যে জি সমান আমরা লিখতে পারি না, এখান থেকে আমরা লিখতে পারি না যে 1 সিমেন্স সমান 1 অ্যাম্পিয়ার ডিভাইডেড বাই 1 ভোল্ট। তার মানে আমরা লিখতে পারি না যে তোমার এরকম লিখতে পারি 1 সিমেন্স সমান 1 অ্যাম্পিয়ার
এরকম লিখতে পারি না, অর্থাৎ অ্যাম্পিয়ার ভোল্ট ইনভার্স 1 আর কি। তো অ্যাম্পিয়ার ভোল্ট ইনভার্স 1 আমরা লিখতে পারি। ওকে, তারপরে আরেকটু একটু খেয়াল করি, যেহেতু তোমার রোধের বিপরীত রাশি হচ্ছে পরিবাহিতা, তার মানে আমরা এখানে আরেকটা সূত্র লিখতে পারি না, তোমার জি সমানুপাতিক 1/r। তার মানে ধরো কারো কারো তোমার ওই সাপোজ ধরো এখান থেকে তোমার রোধ দেওয়া আছে হচ্ছে 2, তাহলে তোমার পরিবাহিতা কত হবে, জি কত হবে, জি হচ্ছে 1/2 মানে 0.5। দেখো এরকম একটা শর্ট এমসিকিউ কিন্তু আসতে পারে অ্যাডমিশনে, অর্থাৎ এই টাইপের কোশ্চেন আসার সম্ভাবনা কি অনেক অনেক বেশি। তাহলে দেখো পরিবাহিতা জিনিসটা তুমি দেখলা। এখন আমরা হচ্ছে তোমার পরিবাহিতাঙ্ক নিয়ে একটু পড়াশোনা করব। আচ্ছা খেয়াল করি, পরিবাহিতাঙ্ক আমরা হচ্ছে কি আমরা পরিবাহিতাঙ্ক নিয়ে একটু আলোচনা করব, অর্থাৎ পরিবাহিতা জিনিসটা তো আমরা দেখলাম। তারপরে এখন পরিবাহিতাঙ্ক জিনিসটা কি, পরিবাহিতাঙ্ক বা তোমার এটাকে বলা হয় হচ্ছে কি পরিবাহকত্ব, দেন পরিবাহকত্ব বলা হয়। ওকে, তো পরিবাহকত্বকে আমরা বলতে পারি বেসিক্যালি তোমার পরিবাহকত্বটা হচ্ছে এই যে আমাদের আর ইকুয়াল টু রো ছিল, সেই রো এর কিন্তু ব্যস্তানুপাতিক। তার মানে আমরা বলছি যে আমাদের মানে যে আপেক্ষিক রোধ ছিল তার মানে উল্টা হচ্ছে পরিবাহিতাঙ্ক। তাহলে আমরা এটা লিখতে পারি প্রথমে যে আমাদের যে আপেক্ষিক রোধটা ছিল সে অর্থাৎ রো ছিল তার ব্যস্তানুপাতিক হচ্ছে এটা। এখন এখান থেকে তাহলে তুমি পাইছিলে কি আর ইকুয়াল টু রো L/A। তাহলে এখান থেকে হবে কি রো সমান RA/L, এটা এটা পাইছিলা, ঠিক আছে, রো সমান RA/L পাইছিলা। তো এখানে তাইলে বসাও রো সমান RA/L, তাহলে আলটিমেটলি আমরা পাবো কি L/RA। বুঝতে পারছো আমরা কি পাচ্ছি, দেখো L/RA। তার মানে এই জাস্ট উল্টা জিনিসটাকে আমরা কি বলতেছি, আমরা বলতেছি হচ্ছে যে তোমার মানে এই যে পরিবাহিতাঙ্ক। এখন কথা হলো তোমার আসলে তাহলে পরিবাহিতাঙ্কের এককটা কি হবে, পরিবাহিতাঙ্কের এককটা কি হবে এখানে একটু দেখি। প্রথমে এটা হচ্ছে মিটার, এটা হচ্ছে ওহম, এটা হচ্ছে মিটার স্কোয়ার। তো যদি তোমার মিটার মিটার কাটা যায় তার মানে থাকবে হচ্ছে কি ওহম ইনভার্স 1, থাকবে হচ্ছে মিটার ইনভার্স 1। তাহলে আমরা এটাকে লিখতে পারি ওহম মিটার ইনভার্স 1, এরকম লিখতে পারি না? তার মানে আমাদের একক দাঁড়াচ্ছে কি ওহম মিটার ইনভার্স 1। ওকে, ওহম মিটার ইনভার্স 1। এখন এই ওহম মিটার ইনভার্স 1 এখান থেকে একটু তোমাকে আরেকটু জিনিস আমি খেয়াল করাবো। দেখো পরিবাহিতার এককটা ছিল কি, পরিবাহিতা ছিল হচ্ছে তোমার রোধের বিপরীত ছিল। তো রোধ হচ্ছে তথা জি সমানুপাতিক 1/r। তার মানে তোমার এই যে পরিবাহিতা বেসিক্যালি কি ছিল যে ওহম ইনভার্স 1। ওকে, তো এটাকে আমরা সিমেন্স পড়ছিলাম। যাই হোক, এখন তার মানে খেয়াল করো এখান থেকে আমরা বলতে পারি না যে 1 সিমেন্স সমান 1 ওহম ইনভার্স 1, এটা কি বলা যায়? বলা যায়। তো এখানে আমাদের ওহম ইনভার্স 1 আছে, তার মানে ওহম ইনভার্স 1 সমান আমরা লিখতে পারি না সিমেন মিটার ইনভার্স 1। খেয়াল করো তো, তার মানে আমাদের পরিবাহিতাঙ্কের এক একটা দাঁড়াইতেছে কি সিমেন্স পার মিটার দাঁড়াইতেছে না, অর্থাৎ সিমেন্স পার মিটার। এটাকে আমরা কি বলতে পারি, আলটিমেটলি বলতে পারি না সিমেন্স পার মিটার, কি বলতে পারি আমরা সিমেন্স পার মিটার বলতে পারি। দেখো এই যে তোমাকে এত এত একক শিখাচ্ছি, এত এত কনভার্সন শিখাচ্ছি, এগুলো থেকে তোমার অ্যাডমিশনে কোশ্চেন আসে, তখন তুমি কনভার্ট করতে পারবা না। তো বইয়েও হচ্ছে সরাসরি মানে জিনিসগুলো নাই, এজন্য হচ্ছে আমি প্রতিটা জিনিস ভাঙ্গায় ভাঙ্গায় তোমাকে দেখাচ্ছি, একদম ক্লিয়ার করে দেখাচ্ছি যাতে তোমার কোনো প্রবলেম না হয়। তো আমাদের এই পরিবাহিতাঙ্ক নিয়ে আসলে পড়াশোনা এতটুকুই। ওকে, আচ্ছা, তো এখন আমরা অর্থাৎ এই জুলের যে তাপীয় ক্রিয়ার সূত্রটা সেই সূত্রটা নিয়ে একটু আলোচনা করব। তাহলে ওকে, তো জুলের তাপীয় ক্রিয়া সূত্রের ক্ষেত্রে অর্থাৎ যে ব্যাপারটা আমি তোমাকে প্রথমে মানে মনে রাখতে বলবো সেটা হচ্ছে কি, অর্থাৎ এখান থেকে একটু খেয়াল করো।
তোমাকে আমি প্রথমেই বলবো তুমি হচ্ছে এই সূত্রটা একদম মুখস্থর মতো রাখবা, এইচ ইকুয়াল আই স্কোয়ার আর টি। তারপর হচ্ছে এই সূত্রটা থেকে তুমি সব কিছু আনসার করতে পারবা। তো এখানে তাহলে দেখো জুলের যে তাপীয় ক্রিয়ার সূত্রটা, এখন কথা হলো এগুলার একটু পরিচয় জানতে হবে কোনটা আসলে কি বোঝায়। যেমন তোমার এইচ এইচ বোঝায় হচ্ছে, আচ্ছা এইচ কি বোঝায়? এইচ বোঝায় হচ্ছে আসলে অর্থাৎ কতটুকু তাপ উৎপন্ন হবে। ধরো তুমি একটা একটা পরিবাহীর মধ্য দিয়ে তুমি হচ্ছে যে সোজা কথা হলো বিদ্যুৎ পরিবহন করতেছো বা কারেন্ট পরিবহন করতেছো, তো কতটুকু পরিমাণ তাপ উৎপন্ন হইতে পারে, তার মানে এইচ ইকুয়াল টু হচ্ছে উৎপন্ন তাপ। আই হচ্ছে কি? আই হচ্ছে তোমার বিদ্যুৎ প্রবাহ মাত্রা, মানে এই যে তুমি কারেন্ট প্রবাহিত করতেছো সেই জিনিসটা, তার মানে বিদ্যুৎ প্রবাহ মাত্রা। আর হচ্ছে কি? আর হচ্ছে রোধ, টি হচ্ছে সময়। ওকে, বুঝতে পারছি। তার মানে এইচটা হচ্ছে কি? এইচটা হচ্ছে আমাদের অর্থাৎ যেমন উৎপন্ন তাপ। তার মানে তোমাকে এখান থেকে যে জিনিসগুলো একটু বুঝতে হবে সেটা হচ্ছে প্রথমে আমরা আমরা হচ্ছে এই মানে চারটা রাশি চিনলাম। তো চারটা রাশির মধ্যে তাহলে দেখো তোমার ধরো একটা কারেন্টের তারের মধ্য দিয়ে তোমার আই পরিমাণ যদি বিদ্যুৎ প্রবাহিত হয়, তাহলে এটা রোধ যদি হয় আর মানে রোধ যদি আর হয়, তো বলছে এটার মধ্য দিয়ে যদি টি সময় ধরে তোমার কারেন্ট প্রবাহিত হয়, তাহলে তার মধ্যে যে মানে তাপ উৎপন্ন হবে সেটা হচ্ছে আই স্কোয়ার আর টি। আর টি হচ্ছে কি? টি হচ্ছে সময়, মানে কতক্ষণ ধরে এই প্রবাহটা চলতেছে। এখন এই সূত্র থেকে আমরা বেসিক্যালি অর্থাৎ তোমার তিনটা সূত্র পাবো। ওকে, আমরা কয়টা সূত্র পাবো? তিনটা সূত্র পাবো। তাহলে এখানে একটু খেয়াল করি। তো এগুলার পরিচয় তো আমরা জানলাম। তো প্রথম সূত্রটা হচ্ছে অর্থাৎ দেখো প্রথমে আছে আই। আই হচ্ছে প্রবাহ মাত্রা, তার মানে প্রথম সূত্রটা হচ্ছে প্রবাহ মাত্রার সূত্র। প্রবাহ মাত্রার সূত্র, ওকে, প্রবাহ মাত্রার সূত্র। তার মানে প্রবাহ মাত্রার সূত্রটা হচ্ছে এইচ সমানুপাতিক আই স্কোয়ার। এটা হচ্ছে আমাদের প্রবাহ মাত্রার সূত্র। এটা আসলে কি বোঝায়? এইচ সমানুপাতিক আই স্কোয়ার আসলে কি বোঝায়? ওকে, ধরো ধরো প্রথমবার তোমার প্রথমবার যদি মানে প্রবাহ, আচ্ছা ধরো এখানে এটা ধরলা সমানুপাতিকের পরিবর্তে প্রথমবার যদি ধরো আই ওয়ান হইল, দ্বিতীয়বার যখন প্রবাহ হইল তখন হইল তোমার কি? আই টু হইল। ওকে, আই টু স্কোয়ার। তার মানে দেখো আমাদের যখন দুইবার প্রবাহ হচ্ছে তখন এরকম হচ্ছে, অর্থাৎ তখন আমরা কি করব? এই কেটা কেটে দিব। তার মানে এরকম যখন তোমাকে বলবে যে অর্থাৎ প্রথমবার প্রবাহের ফলে বা প্রথমবার প্রবাহ হইলে এত তাপ উৎপন্ন হয়, দ্বিতীয়বার প্রবাহে এত তাপ উৎপন্ন হয়, তখন আলটিমেটলি আমরা পাবো হচ্ছে এরকম একটা সূত্র পাবো যে এইচ ওয়ান বাই এইচ টু আই ওয়ান হোল স্কোয়ার ডিভাইডেড বাই আই টু হোল স্কোয়ার। ওকে, আশা করি এতটুকু পর্যন্ত কারো বুঝতে সমস্যা হওয়ার কথা না। এখন যদি তৃতীয়বার বলে, চতুর্থবার বলে, একইভাবে আমরা বের করতে পারবো। তো এই সূত্রের ক্ষেত্রে একটা জিনিস একটু বুঝতে হবে। এই সূত্রে দেখো বাকি দুইটা টার্ম কিন্তু নাই। তার মানে এই সূত্রের ক্ষেত্রে তোমার আর অ্যান্ড টি হচ্ছে কি? স্থির থাকবে। আর এবং টি কি থাকবে? আর এবং টি স্থির থাকবে। সোজা কথা বলি, তুমি এটা যেহেতু প্রবাহ মাত্রার সূত্র, তো যেই সূত্রটা অর্থাৎ এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি, এখানে এইচ এর সাথে যার সম্পর্ক বলবে বাকি দুইটা স্থির থাকবে। এখন যদি রোধ বলি তার মানে বাকি দুইটা স্থির, সময় বললে বাকি দুইটা স্থির। তো এটা গেল হচ্ছে আমাদের অর্থাৎ প্রথম সূত্রটা। তো আমরা এগুলো একটু মুছে ফেলি, আমাদের এতটুকু পরিচয় তো মোটামুটি সবারই বোঝা হয়েছে। এখন এখন হচ্ছে আমরা 2 নম্বরে অর্থাৎ আর আর তাহলে হচ্ছে কি? দ্বিতীয় সূত্রটা হচ্ছে রোধের সূত্র। এটাকে তোমার দ্বিতীয় সূত্র বা রোধের সূত্রও বলা হয়, কোনো সমস্যা নেই। তার মানে এইচ সমানুপাতিক আর। ওকে, এখন প্রথমবার যখন তাপ প্রবাহ করছে যদি রোধ হয় আর ওয়ান, দ্বিতীয়বার যদি তোমার এইচ টুর ক্ষেত্রে হয় হচ্ছে তোমার আর টু হয়, তাহলে এইচ ওয়ান বাই এইচ টু সমান আর ওয়ান বাই আর টু। বুঝতে পারছো? তার মানে দেখো প্রথমবার যদি হয় তোমার আর ওয়ান, দ্বিতীয়বার অর্থাৎ রোধ যেহেতু যখন তোমার
তড়িৎ প্রবাহ হবে, তার মানে কি এখানে রোধ সৃষ্টি হবে। তো রোধ যদি প্রথমবার R1 হয়, দ্বিতীয়বার হচ্ছে R2। তো এখন তোমাকে তোমাকে যদি একটা অর্থাৎ এই কোশ্চানে বলে যে পরিবাহী রোধ দ্বিগুণ দ্বিগুণ বা অর্ধেক হলে উদ্ভূত তাপ যথাক্রমে প্রাথমিক তাপের দ্বিগুণ বা অর্ধেক হবে। কিভাবে? দেখো, পরিবাহীর রোধ যদি তুমি সাপোজ ধরো তুমি দ্বিগুণ করে দাও, সাপোজ দ্বিগুণ করলা, তার মানে প্রথমটা যদি আর থাকে, এটা তুমি করে দিলে 2R। ওকে, তাহলে এখানে লিখি H1/H2 2R, তার মানে হয়ে গেছে কত? অর্ধেক। তাহলে যেই তাপটা উৎপন্ন হবে সেটা আসলে কি হবে? দেখো, তুমি কি করছো, তুমি হচ্ছে যে অর্থাৎ পরিবাহীর রোধ যদি দ্বিগুণ বা অর্ধেক করে দাও, তাহলে তোমার যথাক্রমে তাপটা কি হবে? প্রাথমিক তাপের দ্বিগুণ বা অর্ধেক হবে। তাহলে এখানে দেখো, আমাদের যে H1 বা H2 এর অনুপাতটা আলটিমেটলি কি হয়েছে? হাফ হয়েছে। তাহলে এখান থেকে খেয়াল করো, তো আমরা যদি H2টা বের করি, H2টা যদি বের করি ওই পাশে যায়, তার মানে মানে হাফটা তো এই পাশে চলে আসবে, হাফটা দিয়ে এই পাশে আসে, তার মানে আলটিমেটলি কি হবে? 2H1 হবে না? তার মানে যখন তুমি দ্বিগুণ করে দিছো, যখন পরবর্তীতে তাপ উৎপন্ন হবে সেটাও কিন্তু দ্বিগুণ হয়ে গেছে, যেহেতু এখানে কি, এখানে হচ্ছে সমানুপাতিক। তার মানে তুমি রোধ যদি অর্ধেক করো, তাপ উৎপন্ন হবে অর্ধেক, রোধ যদি দ্বিগুণ করো, তাপ উৎপন্ন হবে দ্বিগুণ। ওকে, আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পারছো। এই টাইপের এমসিকিউ আসতে পারে। এখন কথা হলো, এটা গেল হচ্ছে আমাদের রোধের সূত্র। তারপরে তৃতীয় সূত্রটা আসলে কি? তৃতীয় সূত্রটা হচ্ছে তোমার যে ওই যে টি আছে, তো এখানে হচ্ছে সময়ের সূত্র। তো সময়ের সূত্র, তার মানে H সমানুপাতিক টি। তাহলে দেখো H1/H2 T1/T2। ওকে, এটা গেল হচ্ছে আমাদের অর্থাৎ সময় সূত্রের ক্ষেত্রে। তো এখানে আসলে স্থির কারা কারা থাকবে, কনস্ট্যান্ট কারা কারা থাকবে? কনস্ট্যান্ট থাকবে হচ্ছে আর হচ্ছে আই। এই দুইটা কি থাকবে? এই দুইটা হচ্ছে তোমার অর্থাৎ কনস্ট্যান্ট থাকবে, এখানে হচ্ছে স্থির থাকবে। ওকে, তো এই সূত্রের ক্ষেত্রে আমরা আসলে কি বলতে পারি? অর্থাৎ ধরো, তোমার যদি আমরা সাপোজ এটা যদি দ্বিগুণ করে দিই, মানে বিদ্যুৎ প্রবাহকাল যদি দ্বিগুণ করি, খেয়াল করো কি হয়। আমরা একটু ম্যাথ করি। ধরো H1/H2 যদি আমরা বিদ্যুৎ প্রবাহকাল দ্বিগুণ করে দিই, সাপোজ এটা ছিল আগে 1, তো দ্বিগুণ করছো, তাহলে 2 হইলো, তার মানে মানে এরকম হবে। তাহলে আমাদেরকে এখান থেকে H2টা যদি বের করি, তাহলে আলটিমেটলি H2 হবে 2H1। তার মানে তুমি যদি বিদ্যুৎ প্রবাহকাল যদি দ্বিগুণ করে দাও, তার মানে দেখো আমাদের উদ্ভূত তাপ বা উৎপন্ন তাপটা কি হবে? দ্বিগুণ হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি, অর্থাৎ যদি বিদ্যুৎ প্রবাহকাল ও রোধ যত গুণ উদ্ভূত তাপও তত গুণ। আমরা একটু আগে দেখছি যে রোধের ক্ষেত্রেও কিন্তু সেম, যত গুণ করবা তাপও তত গুণ হবে। তার মানে প্রবাহকাল এবং রোধটাকে তুমি যত গুণ করবা, আমাদের তাপটাও ঠিক তত গুণ হয়ে যাবে। ওকে, তো এতটুকু পর্যন্ত গেল হচ্ছে অর্থাৎ আমাদের এই যে অর্থাৎ জুলের যে তাপীয় ক্রিয়ার সূত্রটা, এই সূত্রটা বেসিক্যালি এতটুকুই। এখন আমরা আরেকটু জিনিস দেখব, আরেকটু জিনিস বাকি আছে। সেটা হচ্ছে ধরো এখানে H ইকুয়াল টু, এটা এমসিকিউতে আসে, I²RT। এটার এককটা হচ্ছে জুল। ইংলিশে লেখো, বাংলা লেখো, বা জুল যাই লেখো। এখন আমরা জানি হচ্ছে তোমার 1 ক্যালোরি সমান কত? 4.2 জুল। ওকে, তাও এখানে একটু খেয়াল করো। এখন তুমি যদি এই জুলটাকে ক্যালোরিতে নাও, ওকে, তাহলে কি হবে? দেখো, আমাদের আমরা ম্যাথ করানোর সময় দেখছিলাম 0.24 দ্বারা গুণ করতে হবে I²RT ক্যালোরি। তো এটা কিন্তু, এই জিনিসটা কিন্তু এমসিকিউতে আসে। এটা মানে মেডিকেলে আসার, ভার্সিটিতে আসার সম্ভাবনা অনেক বেশি। যখন এই সূত্রের মধ্যে ছিল তখন কিন্তু এটা জুলে ছিল, যখন ক্যালোরিতে যাবে তখন কিন্তু 0.24 দিয়ে গুণ করতে হবে। ওকে, তো আমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছি। আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে কারো সমস্যা হওয়ার কথা না। ওকে, আচ্ছা, এখন হচ্ছে আমরা অর্থাৎ আজকের ক্লাসের লাস্ট টপিক, আমরা তাপের যান্ত্রিক সমতা নিয়ে আলোচনা করব। এটা খুবই সহজ একটা জিনিস।
ওকে, তাপের যান্ত্রিক সমতা খেয়াল করো। তাপ মানে সোজা কথা এইচ, ওই যে এইচ ইকুয়াল আমরা একটু আগে দেখলাম, তার মানে তাপ। তো এটার একক হচ্ছে তোমার ক্যালোরি। ক্যালোরি। আর যন্ত্র, যন্ত্র মানে যন্ত্র, তো যন্ত্র কি করে? যন্ত্র কাজ করে। তো দেখো, যেহেতু যন্ত্রের আগে তাপ আছে, তার মানে ধরো তুমি যন্ত্রে তাপ ইনপুট দিলা, তো যন্ত্র কি দ্বারা কাজ করে? তাপ দ্বারা কাজ করে। তাহলে যান্ত্রিক মানে হচ্ছে কাজ, কাজের একক হচ্ছে জুল। এই দুইটাকে সমতা করব। তার মানে দেখো, তুমি একটা যন্ত্রে তাপকে ইনপুট দিছো, সেটা কাজ করবে। নামের মধ্যেই সব কিছু বলা আছে। তার মানে তাপের এই যে অর্থাৎ আমরা যে জিনিসটা পড়তেছি যে আসলে তাপের যান্ত্রিক সমতা, এই তাপের যান্ত্রিক সমতা জিনিসটা আসলে কি বলে? ওকে, এই তাপের যান্ত্রিক সমতা জিনিসটা বলতেছে, তুমি যদি অর্থাৎ ডব্লিউ ডব্লিউ জুল পরিমাণ কাজ করো, কি করো? ডব্লিউ জুল পরিমাণ কাজ করো, বা সোজা কথা হলো এইচ ক্যালোরি তাপ যদি তোমার কাছে থাকে, সেটা ডব্লিউ জুল পরিমাণ কাজ করবে। ডব্লিউ জুল পরিমাণ কি করবে? কাজ করবে। এটাকে আমরা ইংলিশে লিখি ডব্লিউ জুল পরিমাণ কাজ করবে। এখন এখানে একটু খেয়াল করো, কিন্তু যদি তোমার কাছে এক ক্যালোরি থাকে, তখন আসলে কি হবে? এক ক্যালোরি থাকে W/H জুল। ওকে, W/H জুল। ওকে, তাহলে এখন কথা হলো, এই যে W/H, তার মানে কি? এখানে হচ্ছে কাজ এবং তাপের অনুপাত। এই কাজ এবং তাপের অনুপাত, এই দুইটাকে বলা হয় তোমার তাপের যান্ত্রিক সমতা। কি বলা হয়? তাপের যান্ত্রিক সমতা। এই দুটাকে কি বলে? এই কাজ এবং যে তাপের অনুপাতটা, এই দুটাকে বলা হচ্ছে তোমার তাপের যান্ত্রিক সমতা। এবং একে জে দ্বারা প্রকাশ করা হচ্ছে। তার মানে জে ইকুয়াল টু W/H। এটাই হচ্ছে কি আমাদের তাপের যান্ত্রিক সমতা। ওকে, তো এখানে ডব্লিউ এর এককটা কি ছিল তোমার? এটা জুল ছিল। আর এইচ এর এককটা কি ছিল? ক্যালোরি। ওকে, এতটুকু পর্যন্ত আশা করি তোমাদের অর্থাৎ কারো বুঝতে সমস্যা হওয়ার কথা না। এখন এখানে যদি ধরো, এখানে যদি তোমার এইচ ইকুয়াল টু 1 হলে, অর্থাৎ এইচ যদি 1 হয়, এইচ যদি 1 হয়, তার মানে জে ইকুয়াল টু কী হবে? ডব্লিউ হবে। তার মানে এখানে খেয়াল করো যে একক তাপ উৎপন্ন করতে যেই পরিমাণ কাজ করতে হয়, বা একক তাপ দ্বারা যেই পরিমাণ কাজ করা যায়, তাকে কি বলে? তাকে তাপের যান্ত্রিক সমতা বলে। তার মানে একক তাপ, এই যে এইচ, একক তাপ উৎপন্ন করতে যেই পরিমাণ কাজ করতে হয়, বা একক তাপ দ্বারা যেই পরিমাণ কাজ করা যায়, তাকে বলা হয় কি? তাকে বলা হয় তাপের যান্ত্রিক সমতা। ওকে, এখান থেকে হচ্ছে আমরা বেসিক্যালি ওই যে 1 ক্যালোরি সমান 4.2 জুল, এই জিনিসটা পাবো। অর্থাৎ তোমার এই তাপ এবং কাজের মধ্যে যে সম্পর্ক, 1 ক্যালোরি সমান 4.2 জুল, এই ইকুয়েশনটা পাবো। তো তোমরা যে জিনিসটা এখান থেকে বুঝবে, সেটা হচ্ছে যে তাপের যান্ত্রিক সমতা। দেখো, নামের মধ্যেই কিন্তু তোমার সব কিছু বলা আছে, তোমাকে জাস্ট এটা একটু বুঝতে হবে। তাহলে তাপের যান্ত্রিক সমতার এককটা কি দাঁড়াচ্ছে? এককটা দাঁড়াচ্ছে হচ্ছে জুল, জুল পার ক্যালোরি। ওকে, তো এতটুকু পর্যন্তই আমাদের, অর্থাৎ আমাদের আজকের যে আলোচনার টপিক, আমরা মানে সিরিয়ালে 8টা টপিক আলোচনা করলাম। তো আমাদের আলোচনার টপিক বেসিক্যালি এতটুকুই। তো আমাদের পরবর্তী লেকচার হচ্ছে পরশু দিনে আসবে। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবা।